এটা তোমাদের রিভিশনের একদম ফার্স্ট ক্লাস। তা এখানে রিভিশনের ফার্স্ট ক্লাসে আমরা যেটা নিয়ে পুরো আজকে আলোচনা করব সেটা হলো ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। বারবার এটা বলে রাখছি, এটা ডিটেলস নোট তোমাদের কাছে কিন্তু রয়েছে। যখন আমি পড়িয়েছিলাম তখন আমি ডিটেলসে তোমাদেরকে এটা পড়িয়ে দিয়েছিলাম। তাহলে এখানে কিন্তু আমি ডিটেলসে পড়াবো না, এখানে জাস্ট কি পয়েন্ট যেগুলো যেগুলো রয়েছে, মানে যেগুলো যেগুলো দরকার ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। দু একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব, বেশি উদাহরণ নিয়ে আলোচনা করব না। এটা করার আমাদের উদ্দেশ্যই হলো যে তোমরা এই দেখা গেলো পড়াটা তোমরা আগে পড়েছো, ভুলে গিয়েছো, যাতে তোমাদের এই পড়াটা আবার মনে পড়ে যায়, তাই জন্যই আবার কিন্তু আমরা এটা আলোচনা করছি। তাহলে দেখো, সবার প্রথমে আমাদের আসবো সেটা হচ্ছে কি, ভৌত রাশি কাকে বলা হয়ে থাকে, তাই তো? ভৌত রাশি কাকে বলে? ভৌত রাশি হচ্ছে যে সেই সমস্ত রাশি যে সমস্ত রাশিগুলোকে আমরা পরিমাপ করতে পারি। তাহলে মোদ্দা কথায় যেটাকে বলা হয় পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে কি বলা হয়ে থাকে? ভৌত রাশি বলা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে আমাদের এইখানে ভৌত রাশিকে ইংরেজিতে কি বলা হয়ে থাকে? ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হয়ে থাকে। ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হয়, ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ফিজিক্যাল কোয়ান্টিটি ক রকমের হয়ে থাকে? এই ফিজিক্যাল কোয়ান্টিটি বিভিন্ন জিনিসের উপরে বেস করে বিভিন্নভাবে টাইপ আউট করা হয়ে থাকে। তার ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে যে মূলত দুই প্রকার বলা হয়ে থাকে সবাই, ঠিক আছে? মূলত দুই প্রকার বলে, কিসের কিসের ওপর ভিত্তি করে? দিক আর মানের ওপর ভিত্তি করে। যদি তাদের মান থাকে কিন্তু কোনো দিক থাকবে না, তাদেরকে কি বলবো? তাদেরকেই বলবো হচ্ছে আমরা স্কেলার রাশি, বা যেটাকে বলা হয় স্কেলার কোয়ান্টিটি বলা হয়ে থাকে। আর তার যদি দিকও থাকে আর যদি মানও থাকে তখন সেটাকে কী বলা হয়? ভেক্টর কোয়ান্টিটি, বা যেটাকে কী বলা হয়ে থাকে? ভেক্টর রাশি বলা হয়ে থাকে। তাহলে স্কেলার রাশির ক্ষেত্রে মান আর দিক দুটোই থাকবে, ভেক্টর রাশির ক্ষেত্রে উল্টো বলে ফেললাম। স্কেলার রাশির ক্ষেত্রে মান থাকবে কিন্তু দিক থাকবে না, আর ভেক্টর রাশির ক্ষেত্রে কী থাকবে? মানও থাকবে, দিকও থাকবে। আর কোনো রাশি কেমন তার স্ট্যাটাস, মানে একটা রাশি অন্য রাশির ওপর আদৌ নির্ভর করে কি করে না, কোন রাশির ওপর নির্ভর করছে, এই রকমের ওপর ভিত্তি করে এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে আবার দুভাগে ভাগ করা হয়ে থাকে। কী কী ভাগে ভাগ করা হয়ে থাকে? একটাকে বলা হয় ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, একটাকে বলা হয় ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, বা যেটাকে বলা হয় মৌলিক রাশি। একটাকে কী বলা হবে? ডিরাইভড কোয়ান্টিটি। একটাকে কী কোয়ান্টিটি বলা হবে? একটাকে বলা হবে ডিরাইভড কোয়ান্টিটি। তাহলে একটাকে বলা হলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক রাশি, একটাকে বলা হবে ডিরাইভড কোয়ান্টিটি বা যেটাকে কী বলা হবে? লব্ধ রাশি। আচ্ছা, স্কেলার ভেক্টর নিশ্চয়ই এক্সাম্পল তোমাদের বলতে হবে না। স্কেলার মানে হচ্ছে যার মান আছে কিন্তু দিক নেই, তাদেরকে বলবো স্কেলার। আর ভেক্টর মানে কি আছে? যাদের মান আর দিক দুটোই থাকবে তাদেরকে আমরা কি বলে দাবি করব? দাবি করব হচ্ছে ভেক্টর বলে দাবি করব। একটা এক্সেপশনগুলো তোমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। এক্সেপশন কী রয়েছে? এক্সেপশন হচ্ছে কারেন্ট, এক্সেপশন হচ্ছে কারেন্ট, আর এক্সেপশন হচ্ছে কি প্রেশার। ঠিক আছে? মানে তড়িৎ প্রবাহ মাত্রা এবং চাপ, এমন দুটো রাশি যাদের দিক থাকা সত্ত্বেও তাদেরকে আমরা কী রাশি বলে দাবি করব? তাদেরকে আমরা কিন্তু স্কেলার রাশি বলে দাবি করব। ঠিক আছে? তাহলে এবার আমরা চলে আসবো আমাদের পরের পার্টে, সেটা হচ্ছে কি আমাদের ফান্ডামেন্টাল আর ডিরাইভড কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল মানে কি? যাদেরকে আমরা মানে যে সমস্ত রাশির মান অন্যান্য রাশির ওপর নির্ভর করবে না, অন্যান্য রাশি যা কিছু হয়ে যাক না কেন এই রাশির মান যা ছিল তাই থাকবে, তাদেরকে বলবো কি আমরা ফান্ডামেন্টাল। আর যারা এক বা দুই বা ততোধিক ফান্ডামেন্টালের সাহায্যে নিয়ে গঠিত হবে তাদেরকে কী বলে? আমরা ডিরাইভ করব। ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে মোট কটা কোয়ান্টিটি পড়ে? মোট 7খানা কোয়ান্টিটি পড়ে। এখনকার দিনে মোট এটাকে 7খানা কোয়ান্টিটি বলা হয়ে থাকে। ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে কী কী? তাহলে আমি সব লিখে দিচ্ছি। সবার প্রথমে আসছে কি? মাস। বার বলছে এটা কোয়ান্টিটি, ঠিক আছে? গুলিয়ে ফেলো না। মাস মানে ভর। তারপরে কি আসছে? তারপরে আসছে হচ্ছে আমাদের টাইম। টাইম মানে কি? টাইম মানে হচ্ছে সময়। তারপরে কি আসছে? তারপরে আসছে হচ্ছে তোমাদের মাস, টাইম, লেন্থ যেটাকে বলা হয় দৈর্ঘ্য, যেটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য। এরপর আসছে কি? এরপর আসছে কারেন্ট, ঠিক আছে? কারেন্ট একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। নেক্সট আসছে টেম্পারেচার, টেম্পারেচার মানে কি আসছে? তাপমাত্রা। তারপরে আসছে কি? অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স মানে পদার্থের পরিমাপ। আর কি আসছে? আর আসছে লুমিনিয়াস ইন্টেন্সিটি, লুমিনিয়াস ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি মানে কি বলা হচ্ছে? লুমিনিয়াস ইন্টেন্সিটি মানে যেটাকে বলে দীপন প্রাবল্য বলা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের একটা বেসিক আইডিয়া, ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে বেসিক আইডিয়া। এক্সেপশনটা ভালো করে মনে রাখবো, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে।
এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে এবার মেজারমেন্ট করা হবে যার সাহায্য নিয়ে, যার সাহায্য নিয়ে আমরা পরিমাপ করব, সেটাকে আমরা কি বলে দাবি করব, সেটাকেই আমরা ইউনিট বলে দাবি করব। তাহলে ইউনিট কি? যার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটিকে পরিমাপ করতে পারি, তাদেরকে বলবো ইউনিট। তো তোমাদের এক্সাম্পল দিতে পারে যে ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো, দেখা গেলো বিভিন্ন ধরনের আমাদের যে ফিলিংস, হ্যাপিনেস, স্যাডনেস, লাভ, হেট, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কখনো ফিজিক্যাল কোয়ান্টিটি না, কারণ এগুলো কখনো আমরা মেজারমেন্ট করতে পারি না। কে কত হ্যাপিনেস, ঠিক আছে, সেটা আমরা কখনো মেজারমেন্ট করতে পারি না, ঠিক আছে। যে সমস্ত জিনিসগুলোকে আমরা কোনো যন্ত্রের সাহায্য নিয়ে আমরা মেজারমেন্ট করতে পারবো, তাদেরকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলে কী করবো, এখানে দাবি করবো। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি যখন মেজারমেন্ট করতে হবে, তখন কারো না কারোর সাহায্য নিয়ে মেজারমেন্ট করতে হবে, কোনো কোনো কোয়ান্টিটির সাপেক্ষে মেজারমেন্ট করতে হবে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিকে কী বলবো, আমরা ইউনিট বলে দাবি করব। এই ইউনিটের না কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, বা ইউনিটের কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে। ইউনিট মানে কি? একক। প্রথম কথা হচ্ছে এটা একটা স্ট্যান্ডার্ড, মানে এটা কেউ না পাল্টাতে পারবে না, এটা একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে কি, এটা হচ্ছে যে আরবিটারি। আরবিটারি মানে কি? আরবিটারি, এগুলো সব এনসিইআরটির বইয়ের থেকে আমি সব করছি। এটা আরবিটারি। এবার তোমাদের দেখবার লেখাও আছে, এটাকে বলে আরবিটারি। আরবিটারি মানে যে কোনো মান কিন্তু হতে পারে, মানে আমরা আমাদের সুবিধা মতো এর যে কোনো একটা মানকে কী করতে চয়েস করতে পারি। নেক্সট আসছে, এটা হচ্ছে ইন্টার কনভার্টেবল। ইন্টার কনভার্টেবল মানে কি? ইন্টার কনভার্টেবল মানে একটা ইউনিটকে আমরা অন্য ইউনিটে চাইলে কী করতে কনভার্ট করতে পারি, ঠিক আছে। স্ট্যান্ডার্ড মানে কি? স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যে একদম প্রপার, এর একটা ভ্যালু থাকবে, যেটা আমিও মানছি সেটা অন্যজনও মানবে। সেটা তোমরা পড়েছো, আগেকার দিনে লেন্থ মেজারমেন্ট করা হতো আমাদের হাত দিয়ে মেজারমেন্ট করা হতো, কিন্তু সবার হাতের তো দৈর্ঘ্য তো সেম না, তাহলে এটাকে স্ট্যান্ডার্ড হলো না, সেজন্য এখন মিটারের সাহায্যে সেটাকে কী করা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, ঠিক আছে। এটা কি আসলো? এটা হচ্ছে ইন্টার কনভার্টেবল, ঠিক আছে। তারপরে কি আসবে? তারপরে হচ্ছে যে ইজি টু প্রডিউস, ঠিক আছে। ইজি টু প্রডিউস মানে এমন একটা একককে নিতে হবে যেটা যেন খুব সোজা একক হয়। এমন একটা একক আমি নিয়ে আসলাম, সেগুলো সব কিছু মান্য করলো, কিন্তু সেটা সোজা না। তাহলে যে জিনিস সোজা না, যে জিনিস শক্ত, সেই জিনিসকে আমাদের ভালো লাগবে? তাহলে সেটা আমাদের কখনো ভালো লাগবে না। তাহলে এই জিনিসগুলো তার মধ্যে কী থাকবে? বৈশিষ্ট্য আকারে কিন্তু থাকতেই হবে, তখনই সেটাকে আমরা কী বলবো? ইউনিট বলবো। এই ইউনিটের মেজারমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে, বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। এই পদ্ধতির মধ্যে যেটা সবার প্রথম পদ্ধতি, সেটাকে একদম পুরো ওল্ড অ্যান্ড দ্য মোস্ট কনভেনশনাল যে পদ্ধতি, সেটাকে বলা হয় সিজিএস পদ্ধতি। কি পদ্ধতি বলা হবে? সিজিএস পদ্ধতি, ঠিক আছে। সিজিএস পদ্ধতি কী জিনিস? যেটাকে বলা হয় সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড বলা হয়ে থাকে, সেটাকে বলা হবে সিজিএস পদ্ধতি। এটা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট। তারপরে কে এসেছিলো? তারপরে এসেছিলো হচ্ছে যে এফপিএস পদ্ধতি। এফপিএস মানে কি আসে? ফুট পাউন্ডার সেকেন্ড, বা এটাকে অনেকে বলে কি ব্রিটিশ থার্মাল ইউনিটও বলে, ব্রিটিশ ইউনিট সিস্টেম বলে। এফপিএস সিস্টেমকে অনেকে ব্রিটিশ সিস্টেম বলে। এরপর আসলে একটা স্ট্যান্ডার্ডাইজড ভার্সন, যেটাকে বলা হয় এমকেএস পদ্ধতি। এমকেএস পদ্ধতির ক্ষেত্রে কি আসলো? মিটার, কেলভিন, মিটার, কেজি অ্যান্ড সেকেন্ড। আর এরপরে কি চলে আসলো? এরপরে চলে আসলো আমাদের কাছে হচ্ছে এসআই পদ্ধতি। এটাই হচ্ছে আমাদের একদম মডার্ন পদ্ধতি, এবং এই পদ্ধতিতেই বলা হয় সবসময় আমাদেরকে অঙ্ক যা কিছু আছে সব এই পদ্ধতিতে আমাদের করতে বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এসআই পদ্ধতিটাই হচ্ছে আমাদের কাছে স্ট্যান্ডার্ড পদ্ধতি। এই এসআই পদ্ধতিতে আমাদের জানতে হবে যে এই যে আমাদের কাছে যে ইউনিট, কী বলে, ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো রয়েছে, তার ইউনিটগুলো কেমনভাবে কী আসবে, সব চেঞ্জ হয়ে যাবে এসআই পদ্ধতিতে। তাহলে দেখো, এসআই পদ্ধতিতে সবার প্রথমে কী আসছে? এসআই পদ্ধতিতে সবার প্রথমে আসছে মাসের ইউনিট কী আসছে? মাসের ইউনিট কেজি। আমি আর ডাইরেক্ট লিখছি না, ডাইরেক্ট লিখে দিচ্ছি। টাইমের ইউনিট কী আসবে? সেকেন্ড। লেন্থের ইউনিট কী আসবে? লেন্থের ইউনিট চলে আসবে মিটার। কারেন্ট ইউনিট কী চলে আসবে? কারেন্ট ইউনিট চলে আসবে হচ্ছে অ্যাম্পিয়ার। টেম্পারেচার ইউনিট কী চলে আসবে? টেম্পারেচার ইউনিট চলে আসবে কেলভিন। অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স ইউনিট কী চলে আসবে? অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স ইউনিট চলে আসবে মোল। আর লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট কী চলে আসবে? ক্যান্ডেলা। লুমিনাস ইন্টেন্সিটি ইউনিট কী চলে আসবে? আমাদের কাছে ক্যান্ডেলা চলে আসবে, সিটি বলা হয়ে থাকে এটাকে, ঠিক আছে। তাহলে এসআই পদ্ধতি কিন্তু মাথায় রাখবো, এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর ডিরাইভড কোয়ান্টিটির মধ্যে আরও একটা কোয়ান্টিটি পড়ে, আরও একটা ইউনিট সিস্টেম চলে আসে, সেটাকে বলা হয় কি? সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। কেন সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি? কারণ আগেকার দিনে দুটো কোয়ান্টিটি ছিল, যার নাম কি ছিল? কোণ আর ঘনকোণ, যাদেরকে স্ট্যান্ডার্ড ইউনিট বা ফান্ডামেন্টাল ইউনিটের মর্যাদা দেওয়া হয়েছিল। পরবর্তীকালে দেখতে পাওয়া গেছিলো এরা ফান্ডামেন্টাল ইউনিটে থাকার মতো অতটা মর্যাদা সম্পন্ন নয়। তাহলে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি কোনগুলো? অ্যাঙ্গেল, আর কি আছে? সলিড অ্যাঙ্গেল।
তাহলে এদেরকে না তখন আমরা পারলাম ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে রাখতে, না পারলাম তাদেরকে ডিরাইভ কোয়ান্টিটির মধ্যে ফেলতে, তাহলে এইদেরকে বলা হলো কি আমাদের কাছে সাপ্লিমেন্টারি ইউনিট বলা হলো। অ্যাঙ্গেলের ইউনিটের নাম হচ্ছে কি আমাদের কাছে চলে আসলো রেডিয়ান, আর সলিড অ্যাঙ্গেলের ইউনিটের নাম চলে আসলো স্টেরেডিয়ান। ঠিক আছে, এসটি বা এসআর বলা হয়ে থাকে, এসটি বা এসআর যেটা একটাকে বলা হয়ে থাকে এখানে। ঠিক আছে, একটাকে বলা হবে রেডিয়ান, একটাকে কি বলা হবে, একটাকে বলা হবে স্টেরেডিয়ান বলা হবে। ঠিক আছে, তাহলে এটা তোমরা একটুখানি ভালো করে মাথায় রেখে দিবা। ঠিক আছে, এসটি না, মোস্ট প্রবাবলি এসআর, মোস্ট প্রবাবলি এসআর, এসআরই হয়, হ্যাঁ এসআর। ঠিক আছে, সলিড অ্যাঙ্গেলের ইউনিটের নাম কি আসছে আমাদের এসআর। তাহলে এদের সাহায্যে আমরা যে কোয়ান্টিটিগুলো তৈরি করবো, এই 7টার এই দুটো 9টা, এই বাদ দিয়ে যা কোয়ান্টিটি পৃথিবীতে, ঠিক আছে, সব হচ্ছে ডিরাইভ, সব হচ্ছে ডিরাইভ কোয়ান্টিটি। ঠিক আছে, সব কিছু নিউটন ফিউটন সব কিছু ডিরাইভ কোয়ান্টিটি, নিউটন বলো কুলম বলো, ঠিক আছে, যে সমস্ত ইউনিট তোমরা আলোচনা করবো, জুল, আর্গ, ডাইন, ঠিক আছে, পাস্কাল, যা কিছু নিয়ে তোমরা বলো না কেন, সেগুলো সবই কি আসে, সবই হচ্ছে তোমাদের ডিরাইভ কোয়ান্টিটি। তাহলে এবার তোমাদের মাথায় আসতে পারে যে ডিরাইভ কোয়ান্টিটি তৈরি হচ্ছে কীরকমভাবে, কোন ফান্ডামেন্টাল কোয়ান্টিটির হেল্প নিয়ে ডিরাইভ ইউনিট তৈরি হচ্ছে। তাহলে তার জন্য আমাদেরকে আর একটা নতুন জিনিসকে ইন্ট্রোডিউস করা হলো, যেটাকে বলা হলো ডাইমেনশন, বা যেটাকে কি বলা হয়, মাত্রা বলা হয়ে থাকে। ডাইমেনশন বা যেটাকে কি বলা থাকে, মাত্রা বলা হয়ে থাকে। তাহলে ডাইমেনশন জিনিসটা কি, যে কোনো একটা তোমাদের ডিরাইভ কোয়ান্টিটি কোন কোন কোয়ান্টিটির কম্বিনেশন, কোন কোন ফান্ডামেন্টাল কোয়ান্টিটির কম্বিনেশন, সেটাকে আমি যার সাহায্যে কী করবো, মেজারমেন্ট করতে পারবো। তো সেটাকে আমরা কী বলে দাবি করবো, সেটাকে আমরা ডিরাইভ কোয়ান্টিটি বলে আমরা এখানে ডাইমেনশন বলে আমরা দাবি করবো। ঠিক আছে, তাহলে ডাইমেনশন দেখো কী করে তৈরি হচ্ছে। তো ডাইমেনশন জানার জন্য তোমাদের জানতে হবে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির কিছু বেসিক সিম্বল সম্পর্কে জানতে হবে। আমি এগুলোর পাশে লিখে দিচ্ছি। কেজির ডাইমেনশন কত হয়ে থাকে, এম হয়ে থাকে। সেকেন্ডের ডাইমেনশন কত হয়ে থাকে, টি হয়ে থাকে। মাসের ডাইমেনশন কত হয়ে থাকে, মিটারের ডাইমেনশন কত আসবে, এল হয়ে যাবে। অ্যাম্পের ডাইমেনশন দুটো হয়, অনেক বইতে আই দিয়েও লেখা থাকে, অনেক বইতে এ দিয়েও লেখা থাকে, তোমরা যেটা খুশি সেটাকে ইউজ করতে পারো। কেলভিনের ডাইমেনশন কত হয়ে থাকে, কেউ হয়ে থাকে, অনেক বইতে এটাকে ক্যাপিটাল থিটা দিয়ে লেখে। ক্যাপিটাল থিটা মানে কি, ভেতরে একটা এইচের মতো করে লিখে দেয়। মোলের ডাইমেনশন কত লেখে, অনেকে মোল দিয়েও লেখে, অথবা অনেকে এন ফর অ্যাভোগাড্রো নাম্বার। আর ক্যান্ডেলাকে সবসময় কী দিয়ে লেখে, জে দিয়ে লেখে। তাহলে এটা হচ্ছে ডাইমেনশনের কিছু সিম্বল। এই সিম্বলগুলো তোমাদেরকে ভালো করে মুখস্থ রাখতে হবে। এবার বলতে পারি যে বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটির আমরা ডাইমেনশন কী করে স্যার আইডেন্টিফাই করবো। তাহলে ডাইমেনশন আইডেন্টিফাই করার জন্য আমাদের কাছে 2 বা 3টে রুল রয়েছে। ঠিক আছে, কী কী রুল রয়েছে, সবার প্রথমে দেখো যে ওই ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি তুমি কোনো রিলেশন জানো কিনা। যেরকম ধরো আমি বললাম ঘনত্ব মানে কি আসে, ডেনসিটি। দেখো ঘনত্ব মানে কি আসে, ডেনসিটি। তাহলে ডেনসিটির আমরা ডাইমেনশন বের করতে হয়। ডেনসিটি মানে কি আমরা জানি, দেখো মাস বাই ভলিউম, ভর বাই আয়তন, তাই তো নাকি, মাস বাই ভলিউম। তো মাসের আমরা ডাইমেনশন জানি, মাসের ডাইমেনশন কত হয়, এম। আর ভলিউম মানে কত আসবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য এক ধরনের দৈর্ঘ্য, প্রস্থ এক ধরনের দৈর্ঘ্য, উচ্চতা এক ধরনের দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য গুণ করে দিলাম, তাহলে কত চলে আসলো, L³ চলে আসলো। তাহলে অ্যান্সার দিয়ে দিল কত, ml⁻⁻3। তাহলে এরকমভাবে আমরা মেজারমেন্ট করতে পারি। চলো আরেকটা দেখি আমরা, আরেকটা দেখা যাক হচ্ছে যে আমাদের ফোর্স। ঠিক আছে, ফোর্স। তাহলে ফোর্স মানে আমরা কি জানি, ফোর্স মানে এফ মানে আমরা জানি আমাদের মা হয়ে থাকে। তাহলে MA। ঠিক আছে, এম মানে কত আসবে, এম মানে চলে আসবে এম। আর আমাদের এ মানে ত্বরণ মানে কি আসে, বেগ বাই সময়। বেগ মানে আবার কত হয়ে থাকে, বেগ মানে হচ্ছে দৈর্ঘ্য বাই সময়। তার মানে আমরা বলতে পারি ত্বরণ মানে কি, দৈর্ঘ্য বাই সময় স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য বাই যদি সময় স্কোয়ার হয়, তাহলে দৈর্ঘ্য মানে এল, সময় স্কোয়ার বাই সময় স্কোয়ার মানে T⁻²। তাহলে অ্যান্সার দিয়ে দিল কত, অ্যান্সার দিয়ে দিল mLT⁻, কত আসে, -2। তাহলে এরকমভাবে তোমরা যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, যেগুলো তোমাদের আননোন ফিজিক্যাল কোয়ান্টিটি, যেগুলো সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নেই, সেগুলো তোমরা ডাইমেনশন ইজিলি তোমরা কিন্তু বার করে ফেলতে পারো। ঠিক আছে, শুধুমাত্র তোমাদের জানতে হবে ওই ডাইমেনশনটা বের করতে গেলে আমার যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা যেটা রয়েছে, সেই ফিজিক্যাল কোয়ান্টিটি অন্যান্য যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে তার সাথে ওরা কীভাবে রিলেটেড রয়েছে। তা সেটা তোমাদের কী করে জানতে পারবা, ভালোভাবে পড়াশোনা করতে হবে, বিভিন্ন জায়গা থেকে তোমাদেরকে পড়তে হবে, রিলেশনগুলোকে ভালো করে কী করতে হবে, মুখস্থ করতে হবে। এটা আর অন্য কোনো উপায় নেই। এবার এমনও কিছু জিনিসের তোমাদের ডাইমেনশন বের করতে দেয়, যে জিনিসগুলো সম্পর্কে ও কার সাথে কীভাবে রিলেট করে রয়েছে সেটা আমরা জানি না। তো তখন কি করতে হয়, তখন ওই ডাইমেনশনটাকে বের করার জন্য আমাদের কিছু স্পেসিফাইড ইকুয়েশনকে আমাদেরকে ধরে নিতে হয়। যেরকম ধরো তোমাদেরকে বললো এটা একটা ওয়ে, এটা একটা মেথড হলো। ঠিক আছে, এটা একটা মেথড। দেখো তোমাদের বইয়ের মধ্যে অনেক এরকমভাবে ডাইমেনশন বের করে দেওয়া রয়েছে, এটা একটা মেথড। আর একটা মেথড নিয়ে আমরা এখানে আলোচনা করছি, সেটা হচ্ছে কি, কোনো আননোন কোয়ান্টিটি, যে কোয়ান্টিটির রিলেশন সম্পর্কে আমার কোনো রকমভাবে কোনো আইডিয়াই নেই, তাহলে তার ডাইমেনশন আমরা কী করে বের করবো। দেখো তার ডাইমেনশন বের করার জন্য নিয়ম, দেখো একটা এক্সাম্পল নিয়ে নিই, মহাকর্ষীয় ধ্রুবক।
যেটাকে আমরা জি বলে লিখি, ঠিক আছে, জি। তো জি এর আমি ডাইমেনশন বের করতে চাই, তাহলে জি আমি জানি না কার সাথে কেউ রিলেট হয়ে রয়েছে, মহাকর্ষীয় ধ্রুবক, ওটার ফর্মুলা কী হতে পারে, আমরা সম্পর্কে কোনো আইডিয়া নেই। তাহলে এটা দেখো একটা জিনিসের সাথে রিলেটেড হয়ে থাকে সবসময়, কত এফ ইকুয়ালস টু কত হয়ে থাকে, জি ইন্টু M1 ইন্টু M2 ডিভাইডেড বাই কত হয়ে থাকে, ডিভাইডেড বাই আর স্কোয়ার হয়ে থাকে। তাহলে দেখো এখান থেকে আমরা পাই জি ইজ ইকুয়ালস টু তাহলে কত আসবে, এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই কত আসবে, M1 M2 চলে আসবে। তাহলে দেখো আমরা বলতে পারি জি এর ডাইমেনশন তাহলে কত, এফ। এগুলো ডাইমেনশন তোমাদের কিছু কিছু মুখস্থ করতে হবে, আশা করি মুখস্থ হয়ে গেছে। ml t⁻ কত আসছে, -2, আর স্কোয়ার মানে কত আসছে, এল স্কোয়ার, M1 M2 মানে কত চলে আসবে, এম স্কোয়ার চলে আসবে। তাহলে দেখো এটা কাটাকাটি হয়ে গেল, তাহলে অ্যান্সার দিয়ে দিল কত, m⁻⁻1 এল কিউব, আর t⁻ কত দিয়ে দিল, -2 দিয়ে দিল। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, এইভাবে আমরা হচ্ছে ডাইমেনশন অ্যানালিসিস করে নিতে পারি, ঠিক আছে। কোনো একটা আননোন কোয়ান্টিটির ডাইমেনশন আমরা এভাবে বের করতে পারি। এরকমভাবে তোমরা কোটি ডাইমেনশন কিন্তু নিজেদের ইচ্ছা মতো তোমরা বের করে নিতে পারবে। তাহলে মূলত এই দুটো মেথডই রয়েছে, এই দুটো মেথডের সাহায্যে আমরা ডাইমেনশনকে আমরা কী করতে পারি, ফাইন্ড আউট করতে পারি। বলতে পারি এবার ডাইমেনশনের অ্যাপ্লিকেশান কোথায়, তাহলে অ্যাপ্লিকেশান, এই অ্যাপ্লিকেশানটাই কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন হতেই পারে। অ্যাপ্লিকেশানটাই খুব এখানে ইম্পর্টেন্ট। তাহলে ডাইমেনশন অ্যাপ্লিকেশান কোথায় কোথায় করা হয়, 1 নম্বর করা হয় যে তোমাদের কাছে দেখা গেল যে কোনো একটা রাশিমালা দিয়ে দিয়েছে, একটা দেখা গেল যে কোনো একটা ইকুয়েশন দিয়েছে বা যা কিছু একটা দিয়েছে, সেই ইকুয়েশনটাকে বললো এটা ঠিক ইকুয়েশন লিখেছে কিনা। তো যে কোনো ইকুয়েশনের কারেক্টনেস হওয়ার জন্য সবার প্রথমে তাকে আগে দেখে নিতে হবে যে সেই ইকুয়েশনটা ডাইমেনশনালি ইকুয়ালি আছে কিনা বা ডাইমেনশনালি কারেক্ট কিনা। তাহলে কি করব, আমরা ইকুয়েশনের কারেক্টনেসটাকে চেক করব। কি করব, আমরা ইকুয়েশনের কি চেক করব, কারেক্টনেস, ইকুয়েশনের কারেক্টনেসটাকে আমরা কি করব, চেক করতে পারি এখানে। নেক্সট 2 নম্বর আমরা কি করতে পারি, একটা কোয়ান্টিটি অন্য কোনো কোয়ান্টিটির সাথে কীভাবে রিলেটেড হয়ে রয়েছে, ঠিক আছে। তাহলে ইউনিট রিলেশন আমরা তৈরি করতে পারি, ইউনিট রিলেশন বানাতে পারি আমরা, ঠিক আছে। এগুলো সব আমরা পড়িয়েছি, ঠিক আছে। 3 নম্বরে কী করতে পারি, 3 নম্বরে হচ্ছে যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে কীভাবে রিলেটেড হয়ে রয়েছে। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি রিলেশন, ইউনিট রিলেশনও যেরকম করতে পারি ঠিক তেমনি করতে পারি ফিজিক্যাল কোয়ান্টিটি রিলেশনও করতে পারি, ফিজিক্যাল কোয়ান্টিটি রিলেশনও আমরা ফাইন্ড আউট করতে পারি। আর 4 নম্বরে কী করতে পারি, 4 নম্বরে হচ্ছে যে দেখা গেলো কোনো একটা আননোন, আমার কাছে একটা রাশি রয়েছে আননোন, একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, তার মধ্যে আমাদের কাছে একটা আননোন কোয়ান্টিটি রয়েছে, সেই আননোন কোয়ান্টিটির ডাইমেনশন কী আসবে সেটাও কিন্তু আমরা ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে বার করতে পারি। তাহলে ফাইন্ড আউট দ্য ডাইমেনশন অফ আননোন কোয়ান্টিটি, ফাইন্ড আউট দ্য ডাইমেনশন মানে অনেকটা সেই কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো অনেকটা ব্যাপারটা, ডাইমেনশন দিয়ে অন্য কোনো কোয়ান্টিটির ডাইমেনশন আমরা বের করব। ফাইন্ড আউট দ্য ডাইমেনশন অফ আননোন কোয়ান্টিটি, ফাইন্ড আউট দ্য ডাইমেনশন অফ আননোন কোয়ান্টিটি। তাহলে এই জিনিসগুলোই আমরা কি করব, এখানে কিন্তু আমরা বের করব, ঠিক আছে। তাহলে ইকুয়েশন কারেক্টনেস বা ইউনিট রিলেশন, ফিজিক্যাল কোয়ান্টিটি রিলেশন আর ফাইন্ড আউট দ্য ডাইমেনশন অফ দ্য আননোন কোয়ান্টিটি, এগুলোর জন্য আমাদের সবার প্রথমে একটা থিওরি পড়তে হবে যেটাকে বলা হয় হোমোজিনিটি অফ ডাইমেনশন। কী বলা হচ্ছে সেটাকে, বা সমমাত্রিক নীতি, হোমোজিনিটি অফ কী আসছে আমাদের, ডাইমেনশন, হোমোজিনিটি অফ ডাইমেনশন। তাহলে ডাইমেনশনের আমরা কী নিয়ে এখানে কাজ করব, ডাইমেনশনের আমরা এখানে হোমোজিনিটি প্রিন্সিপাল নিয়ে কাজ করব। হোমোজিনিটি প্রিন্সিপাল কী বলছে, যে কোনো একটা আমার কাছে যদি ইকুয়েশন থাকে, ধরো আমি এরকমভাবে বললাম এক্স ইকুয়ালস টু আমাদের কাছে কত রয়েছে, ওয়াই প্লাস জেড রয়েছে, এই ধরো ইকুয়েশনটা রয়েছে। এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ইকুয়েশনের লেফট সাইড, সমমাত্রিক নীতি কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের অনেক জায়গাতে এটা কাজে লাগবে। এই যে ইকুয়েশনটা যেটা রয়েছে, ইকুয়েশনের লেফট সাইডে রাইট সাইডের ডাইমেনশন কী আসবে, ইকুয়াল হবে। তাহলে কী আসবে, আমি এরকমভাবে লিখছি, থার্ড ব্র্যাকেট মানে তোমরা এটা বুঝে নেবা ডাইমেনশন, তাহলে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন ইকুয়ালস টু কী চলে আসবে, রাইট হ্যান্ড সাইডের কী আসবে, ডাইমেনশন। এটা হতেই হবে, এটা যদি না হয় তাহলে সেই ইকুয়েশনটাকে আমরা কী করতে পারবো না, সেটাকে আমরা ঠিক বলে অন্তত পক্ষে ধরতে পারবো না। তাহলে হোমোজিনিটি অফ ডাইমেনশন মানে কি, লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন ইকুয়ালস টু কী আসবে, রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন। কোনো একটা রাশির বাঁ দিকের মাত্রা আর ডান দিকের মাত্রা কী থাকবে, সবসময়তেই কিন্তু সমান হবেই হবে, এটা হতে বাধ্য, এটা কেউ আটকাতে পারবে না, ঠিক আছে, এটা হবেই হবে। যদি না হয় তাহলে বুঝতে হবে সেটা ঠিকঠাক না। তাহলে সেই হিসাবে আমাদের কী করতে হয়, ইকুয়েশন চেক করতে হয়। যেরকম কি ধরো আমি বললাম যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এর আমরা কি চেক করতে চাই, আমরা জানতে চাই যে এটা ঠিক না ভুল। তাহলে দেখো এসের ডাইমেনশন তাহলে কী হয়, এসের ডাইমেনশন হয়ে যায় এল, তাই তো। লেন্থ ইউটির ডাইমেনশন কত আসবে, ইউ মানে কত আসবে, LT টু দি পাওয়ার কত আসবে, -1, আর টি মানে কত আসবে, টি,
ঠিক আছে, তাহলে চলে আসলো কত, এল চলে আসলো এগেন। আচ্ছা, হাফ অফ এটি স্কোয়ার, হাফের কোনো ডাইমেনশন হয় না, এল টি টু দি পাওয়ার কত আসছে -2 ইন্টু কত আসবে টি স্কোয়ার, তাহলেও এগেন কত চলে আসলো, এল। তাহলে দেখো প্রত্যেকের ডাইমেনশন কি আসলো, সেম চলে আসলো, তাহলে এটা ডাইমেনশনালি কারেক্ট। মাথায় রাখবে, এটা তোমাদের সুবিধার জন্য, যে ডাইমেনশন মানে যেই ইকুয়েশনগুলো তোমাদের মাথায় রয়েছে, যেগুলো আগে থেকে প্রুফ হয়ে রয়েছে, সবাই ডাইমেনশনালি কারেক্ট। এমন কোনো ইকুয়েশন নেই যেটা ডাইমেনশনালি ইনকারেক্ট। একটা ইকুয়েশন দেখলে মনে হয় ডাইমেনশনালি ইনকারেক্ট, তা সত্ত্বেও এটা ডাইমেনশনালি কারেক্ট। এটা পরীক্ষা অনেকবার দিয়েছে। এস এন ইকুয়ালস টু কত হয়, ইউ প্লাস কত আসবে, হাফ এ 2n-1। অনেক জায়গাতে এখানে এনের জায়গায় টি দিয়ে উল্লেখ করা হয়ে থাকে, এটা কোনো ঘাবড়ানোর কিন্তু প্রয়োজন নেই। এটাও কিন্তু ডাইমেনশনালি একটা কারেক্ট ইকুয়েশন। দেখবে তোমাদের এটা কিন্তু আগে আমি লিখেও দিয়েছি, বলেওছিলাম যে এটা ভালো করে মুখস্থ করতে। ঠিক আছে, তাহলে এটা গেল। নেক্সট আসছে আমাদের ইউনিট রিলেশন। ইউনিট রিলেশনের জন্য আমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে এই রুলটা তারা মেনে চলবেই চলবে। ইউনিট রিলেশনের ক্ষেত্রে এই রুলটা তারা মেনেই চলবে। এন ইউ ইকুয়ালস টু কী আসে, কনস্ট্যান্ট। এন ইউ ইকুয়ালস টু কী আসবে, কনস্ট্যান্ট। এই রুলটা তারা কী করে মেনে চলবেই চলবে, তাদেরকে চলতেই হবে, না চললে কখনো এটা হবে না। কারণ যত তার ইউনিটের ভ্যালু বেড়ে যাবে, তত তার নাম্বারের ভ্যালু কমে আসবে। যেরকম ধরো আমি দোকানে গিয়ে বললাম 1 কেজি চাল দিতে, তাহলে কেজিতে যদি বলি তাহলে 1 হয়ে যাবে সেটার মান। আর যদি গ্রামে দেখা গেলো বলি, গ্রামে দেখা গেলো ইউনিটটা ছোটো, তাহলে দেখো ওটা হয়ে গেলো 1000। তাহলে দেখো ইউনিট যদি বাড়ে, ইউনিটের যদি অ্যামাউন্টটা যদি বেড়ে যায়, তাহলে নাম্বারের অ্যামাউন্টটা অটোমেটিক্যালি কমে যাবে। আর ইউনিটের অ্যামাউন্টটা যদি কমে যায়, তাহলে নাম্বারের অ্যামাউন্টটা কী আসবে, অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে। তাহলে এন ইউ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, দ্যাট মিনস এন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কত আসে, ইউ। মানে নাম্বার আর ইউনিট পরস্পরের সাথে কী থাকবে, ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকবে। ঠিক আছে, এটা তাহলে এই হিসাবে আমরা বলতে পারি n1u1 ইকুয়ালস টু কত আসবে, n2 u2। এটার সাহায্য নিয়ে আমরা যে কোনো ধরনের আমরা দুটো ইউনিটের মধ্যে রিলেশন কী করতে পারি, আমরা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারি। শুধুমাত্র জানতে হবে এই ইউনিটের সাথে ওই ইউনিটের রিলেশনটা কীরকম রয়েছে। যেমন ধরো আমরা এরকমভাবে যদি বলি যে 1 জুল, মানে এটা আমি বারবারই করিয়েছি, আগেও আমি করিয়েছি, 1 জুল ইকুয়ালস টু কত আর্ক হয়ে থাকে। তাহলে তার সাথে আমরা কী করবো, দেখা গেলো, দেখো n1 এর ভ্যালু দিলাম 1, ইউ এরটা কী দেবো, জুল। জুল কার ইউনিট, জুল হচ্ছে এনার্জির ইউনিট, তাহলে এনার্জি ডাইমেনশন বসিয়ে দাও। এনার্জি ডাইমেনশন তাহলে কিসে আসবে, এনার্জি ডাইমেনশন আসবে m1 মানে কেজিতে, l1 স্কোয়ার ইন্টু t1 টু দি পাওয়ার কত আসে, -2। এটা মিটার, এটা হচ্ছে সেকেন্ডে। আর n2-র ভ্যালু আমি জানি না, ওটাই বের করব। কত আসবে, m2, যেটা আসবে কিসে, গ্রাম ইউনিটে চলে আসবে। তারপরে কত চলে আসবে তোমাদের l2 স্কোয়ার, যেটা সেন্টিমিটার ইউনিটে। আর t2 টু দি পাওয়ার কত আসবে, -2। তাহলে আমাকে কিসের ভ্যালু বের করতে হবে, n2। তাহলে দেখো n2-র তাহলে ভ্যালু কত আসছে, m2 ডিভাইডেড বাই কত আসছে, m1। তারপরে কত আসছে, l2 ডিভাইডেড বাই l1, তার কত আসছে হোল স্কোয়ার। আর t2, সরি আমি ভুল করছি মনে হচ্ছে, হ্যাঁ ভুল করে ফেলছি, এটা উল্টে গিয়েছে, এটা ঠিক করে নিই। চলো, তাহলে n2 ইকুয়ালস তাহলে কত আসবে, দেখো m1 ডিভাইডেড বাই m2, তারপরে আসছে কত, l1 ডিভাইডেড বাই l2, তার কত আসছে হোল স্কোয়ার, t1 ডিভাইডেড বাই t2 হোল টু দি পাওয়ার কত আসছে, -2। এবার দেখো এখানে m1 আর m2, l1 আর l2, t1 আর t2, এদের মধ্যে কী জানতে হবে, রিলেশন জানতে হবে। দেখো m1 আমরা কোন ইউনিটে রিপ্রেজেন্ট করি, কেজি ইউনিটে, m2 আমরা গ্রাম ইউনিটে রিপ্রেজেন্ট করি, l1টা মিটার, l2টাকে আমরা কী করছি, সেন্টিমিটার ইউনিটে রিপ্রেজেন্ট করছি, t1 আর t2 দুটোই কি আসে, সেকেন্ড ইউনিটে রিপ্রেজেন্ট হচ্ছে। তাহলে আলটিমেটলি তাহলে দেখো তো আমরা এটা কী বলতে পারি, m1 বাই m2 মানে কত হয়ে যাবে, 1000 ডিভাইডেড বাই 1 হয়ে যাবে, তাই তো নাকি? কারণ এটা হচ্ছে 1000, কারণ m1 m2-র 1000 গুণ। এটা কত চলে আসবে, 100 ডিভাইডেড বাই 1 চলে আসবে, তার কত চলে আসলো, এখানে হোল স্কোয়ার চলে আসলো। আর এটাও সেকেন্ড, তাহলে এটার আর কোনো রকম ঝামেলা আমাদের হবে না। তাহলে চলো, তাহলে কত আসলো দেখো, 1000 ইন্টু 100 ইন্টু কত চলে আসছে, 100। তাহলে অ্যান্সার দিয়ে দিল কত, 1 2 3 4 5 6 7, 10 টু দি পাওয়ার কত আসলো, 7। তাহলে এরকমভাবে তোমরা কী করতে পারো, যে কোনো ইউনিটের সাথে যে কোনো ইউনিটের একটা রিলেশন কিন্তু তোমরা বের করে নিতে পারো। ঠিক আছে, তাহলে এটা হলো কি, এটা হলো একটা অ্যাপ্লিকেশান। নেক্সট আসছে এবার আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে রিলেশন। ফিজিক্যাল কোয়ান্টিটির রিলেশনটা খুব ইম্পর্ট্যান্ট একটা রিলেশন। তাহলে সেটা তোমাদের কীরকমভাবে দেয়, তোমাদের সেটা এইরকম একটা প্রবলেম দিয়ে দেবে। দেখা গেলো তোমাদেরকে বললো যে টি প্রপোর্শনাল টু m টু দি পাওয়ার x, g টু দি পাওয়ার y, l টু দি পাওয়ার z, দিয়ে বললো ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দি x, y অ্যান্ড z। x, y, z এর কী হবে, ভ্যালুগুলো কী আসবে সেটা তোমাদের কী করতে হবে, বের করে নিতে হবে।
তাহলে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে সবার প্রথমে তোমাদের কাজ হবে কি, ওই প্রপোর্শনাল সাইনটাকে তুলে দাও, দিয়ে একটা ফুট করে ধ্রুবক নিয়ে চলে আসো যেটাকে বলা হলো কে, দিয়ে কী করো এখানে হোমোজিনিটি প্রিন্সিপাল ইউজ করো, হোমোজিনিটি অফ ডাইমেনশন তার প্রিন্সিপালটা তোমরা ইউজ করো, দিয়ে কী করো তোমরা এক এক করে মাত্রা বসিয়ে যাও। দেখো টি এর মাত্রা হয়ে গেল টি, কে এর মাত্রা কিছু হয় না, তাহলে এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে ডাইমেনশন লেস, যাদের ডাইমেনশন থাকে না তাদের মাত্রা কত হয়, তাদের মাত্রা কখনো জিরো লিখে দিও না, m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0 মানে কত আসবে 1। তাহলে চলে আসলে m টু দি পাওয়ার x, g মানে কত আসে l টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার y, l এর মাত্রা কত চলে আসবে l ই চলে আসবে। তাহলে এখান থেকে দেখো এটাকে সলভ করেছি, এই যে m টু দি পাওয়ার হয়ে গেছে x, l টু দি পাওয়ারে দেখো y প্লাস z, আর t টু দি পাওয়ার কত আসছে -2y চলে আসছে। তাহলে দেখো এটাকে যদি আমরা বোথ সাইডে কম্পেয়ার করি, এখানে কোনো m বলে টার্ম আছে, m বলে কোনো টার্ম নেই, তাহলে চলে আসলো কত x এর ভ্যালু 0, y প্লাস z এর ভ্যালু কত 0, কারণ l বলে টার্ম নেই, আর -2y ইকুয়ালস টু 1, তাহলে y ইকুয়ালস টু -1/2, তাহলে z এর ভ্যালু কত হয়ে গেল আমাদের -y, তাহলে z এর ভ্যালু কত হয়ে গেল 1/2। তাহলে আমরা এইরকমভাবে কী করলাম ভ্যালু বের করলাম। তাহলে আবার তোমাদের বলতে পারে যে এর তাহলে ফর্মটা কীরকম আসবে, এর তাহলে রূপটা কীরকম আসবে, দেখতে কেমন হবে, তাহলে এটা হয়ে যাবে কি তখন তাকে দেখতে t ইকুয়ালস টু তাহলে কত চলে আসবে, এটা চলে আসবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরকম তোমাদের হয় এরকম বলে দিতে পারে বা ভাষায় তোমাদের বলে দিতে পারে যে এটা এই রাশির সাথে ওই রাশির সাথে ওই রাশির সাথে বলো তুমি কীভাবে সম্পর্কিত, ঠিক আছে, তার সাথে তোমাদেরকে বের করতে হবে, এরকম বলে দেওয়া মানে এটাকে বের করতে হবে, বুঝতে পারলে তো। তাহলে এইরকম একটা কোশ্চেন, আরেকটা কোশ্চেন তোমাদের দিতে পারে, দেখা গেল বললো যে তোমাদের কোনো একটা রাশি দেখা গেল রয়েছে, সেই রাশিটা বললো যে অন্য কোনো রাশির ওপরে কিভাবে নির্ভর করছে, কীরকম দেখো কোশ্চেনটা দেখা গেল বললো যে আমরা ভরের বদলে কৃতকার্যকে আমরা মূল রাশি বলে ধরেছি, ঠিক আছে, দৈর্ঘ্যের বদলে, কারণ আমরা এমএলটি নিয়ে এখানে কাজ করব, দৈর্ঘ্যের বদলে দেখলো চাপ পিকে আমরা মূল রাশি বলে ধরেছি, আর সময়ের বদলে আমরা কাকে বলো, আমরা ধরো ত্বরণকে, ত্বরণ এ মানে ত্বরণকে আমরা মূল রাশি বলে ধরেছি। তাহলে বললো তাহলে বলো তো প্রযুক্ত বলের মাত্রা তাহলে কী হবে, কার টার্মে, এ ডব্লিউ পি আর এ, কৃতকার্য, চাপ আর ত্বরণের টার্মে কী আসবে। ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, এখানেও একই জিনিস, যেটা যেটা নতুন নতুন রাশি বলেছে আমরা ধরে নেব যে ডব্লিউ টু দি পাওয়ার এক্স, পি টু দি পাওয়ার ওয়াই আর ই টু দি পাওয়ার জেড, ব্যাস গল্প শেষ। এখানে তারপরে কী করবে তোমরা আবার মাত্রা বসাতে শুরু করবে, এটা আমি করবো না, এটা তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এম এল টি টু দি পাওয়ার কত আসছে -2, ডাব্লিউ মানে কত আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার এক্স, পি মানে কত আসবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার ওয়াই, আর এ মানে কত আসবে এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার কত আসবে জেড। এখান থেকে তোমরা বের করো এক্স ওয়াই জেড নিয়ে একটা ইকুয়েশন বের করো, 3টে ইকুয়েশন আসবে, 3টে ইকুয়েশনকে সলভ করো, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এক্স কত, ওয়াই কত, আর এখানে জেড কত, ব্যাস তাহলেই তোমাদের এখানে কী আসবে অ্যান্সারটা চলে আসবে। তাহলে এরকম যদি বলে যায় যে একটা রাশিকে অন্য রাশিতে রিপ্লেস করে দিলে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, যে রাশিটাতে রিপ্লেস করে দেবে তুমি ধরে নেবে সেই রাশির সাথে এরকমভাবে ওটা সম্পর্কিত, ব্যাস তাহলে গল্প শেষ হয়েছে। আর একটা হচ্ছে কোনো একটা আননোন ইকুয়েশনের আননোন ডাইমেনশনকে তোমাদের কী করতে পারে ফাইন্ড আউট করতে দিতে পারে। তো সেটা দেখো কী করে ফাইন্ড আউট করতে হয়। দেখা গেলো ধরো তোমাদেরকে দিল যে কোনো একটা রাশি এস সমান সমান এটি প্লাস বিটি স্কোয়ার প্লাস কত আসছে সিটি কিউব ডিভাইডেড বাই কত আসে, ডিভাইডেড বাই দেখা গেল আসলো তোমাদের ডি আসলো, এরকম দেখা গেলো কোনো একটা রাশি তোমাদেরকে দেখা গেলো দিয়ে দিয়েছে, কোনো একটা রাশি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছে, দিয়ে বললো কি আচ্ছা পুরোটা ডিভাইডেড বাই ডি করে দিই, পুরোটা ডিভাইডেড বাই ডি করে দিই, তাহলে সুবিধা হবে আমারই। তাহলে পুরো ডিভাইডেড বাই ডি, তাহলে তোমাকে বললো এবার এ রাশির মাত্রা কত, বি রাশির মাত্রা কত, সি রাশির মাত্রা কত, ডি রাশির মাত্রা কত, ঠিক আছে। তাহলে এরকমভাবে আমাকে কী জানতে চেয়েছে, আমাকে ধরো এরকমভাবে মাত্রা আমার কাছে জানতে চেয়েছে, তাহলে এর মাত্রা তাহলে আমরা কী করে বের করবো, মাথায় রাখবে সবসময় তো একটা জিনিস খুব ভালো করে তোমরা মাথায় রাখবে যে যখনই আমরা কোনো জিনিসের মাত্রা বের করতে চাইবো না, আমরা যখনই কোনো জিনিসের মাত্রা জানতে চাইবো তাহলে মাত্রার ক্ষেত্রে বাঁ দিক আর ডান দিকের মাত্রা কী হয় সবসময়তে কিন্তু ইকুয়াল হয়ে যায়, এটা হোমোজেনিটি প্রিন্সিপাল। আর যোগ বিয়োগের দুপাশের কী হয়ে যায় মাত্রা কিন্তু সবসময় সমান হয়ে যায়। তাহলে আমরা এই হিসাবে বলতে পারি এই যে এসের যে আমাদের কাছে যে মাত্রাটা রয়েছে, কার মাত্রা, এসের যে আমাদের মাত্রাটা রয়েছে, এটা ডান দিকের পুরো জিনিসের মাত্রাটার সাথে কী আসবে, পুরো জিনিসের মাত্রাটার সাথে
আমাদের ইকুয়াল চলে আসবে, ডান দিকের পুরো জিনিসের মাত্রাটার সাথে কি আসবে, ইকুয়াল চলে আসবে। আবার এরা যে ইন্ডিভিজুয়ালি যেটা যোগ বিয়োগ আকারে রয়েছে, আমি কি শিখেছিলাম, যোগ বিয়োগ আকারে থাকা রাশিগুলোরও মাত্রা পরস্পরের সাথে কী হয়ে যায়, সমান হয়ে যায়। তার মানে এটার সাথে এটার মাত্রা সমান, এটার সাথে কী আসবে, এটারও মাত্রা সমান। কারণ মাত্রার যোগ বিয়োগ কখনো কিন্তু হতে পারে না, মাত্রার কী হতে পারে, শুধুমাত্র গুণ বা ভাগ কিন্তু হতে পারে। ঠিক আছে, মাত্রা কখনো যোগ বিয়োগ হয়, মাত্রা কিন্তু কখনো যোগ বিয়োগ হয় না, মাত্রা সবসময় কী হতে পারে, গুণ বা ভাগটা কিন্তু হতে পারে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা একটা আরবিট্রারি দিয়েছে, একটা মানে জাস্ট নিজের মন গড়া দিয়েছি। চলো একটা তাহলে আমরা প্রবলেম সলভ করে ফেলি। চলো, আমাদের ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন নিশ্চয় মনে আছে, পি প্লাস এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। 1 মোল গ্যাসের জন্য বের করছি, ভি মাইনাস বি ইকুয়ালস টু কত আসে, 8T। তাহলে তোমাদেরকে দেখা গেল এই কোশ্চেনটা দিয়ে দেখা গেল বললো এখানে এ আর বি এর মাত্রা কত কত হবে, এরকম দিতেই পারে তোমাদেরকে। তাহলে তখন তোমরা কী করবা, দেখতেই পাচ্ছ যোগ বিয়োগের দুপাশের মাত্রা সবসময় কী আসে, সমান চলে আসে। তাহলে আমি বলতে পারি না, পি এর মাত্রা কার সাথে সমান হবে, এ ডিভাইডেড বাই ভি স্কোয়ারের সাথে সমান হবে। তাহলে এ ইকুয়ালস টু কত আসবে, পি ভি স্কোয়ার। পি মানে কি, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, আর ভি মানে আয়তন, আয়তন মানে এল কিউবের হোল স্কোয়ার, এল কিউবের হোল স্কোয়ার, ভি স্কোয়ার রয়েছে। তাহলে দেখো তো আসলো কত, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 এল টু দি পাওয়ার 6। তাহলে হয়ে গেল এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার কত আসছে আমাদের -2 চলে আসলো। কি আসলো তো নাকি। আর দেখো ভি আর বি, ভি আর বি এর ক্ষেত্রে বি ইকুয়ালস টু তাহলে কত আসলো, ভি চলে আসলো। তাহলে বি ইকুয়ালস টু কত আসলো, এল কিউব টু দি পাওয়ার তার হোল স্কোয়ার। তাহলে চলে আসলো এল টু দি পাওয়ার কত চলে আসছে, 6 চলে আসছে। তাহলে এরকমভাবে তোমরা কী করতে পারো, খুব ইজি ওয়েতে তোমরা মাত্রাকে নির্ণয় করতে পারো। তাহলে মাত্রা নির্ণয় করার জন্য, আননোন কোয়ান্টিটির মাত্রা নির্ণয় করার জন্য যে পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে হোমোজিনিটি প্রিন্সিপাল। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও সব জিনিসেরই তো কিছু না কিছু ড্রব্যাক থাকে, সব জিনিসেরই কিছু না কিছু ত্রুটি থাকে। এরও অনেক ত্রুটি রয়েছে। যেরকম ধরো এই যে যখন আমরা ইকুয়েশনটাকে সলভ করছিলাম, এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা এই যে কে এর মাত্রা নেই, কিন্তু সবসময় যে কে এর যে মাত্রা থাকবে না এমন কি আছে, এমন না। অনেক এমন ধ্রুবক আছে যাদের মাত্রা রয়েছে, যেরকম প্ল্যাঙ্কের ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, কুলম্বের ধ্রুবক, এই সবারই কিন্তু কী রয়েছে, এটা ধ্রুবক, তা সত্ত্বেও কী রয়েছে, এদের কিন্তু মাত্রা রয়েছে। ওই ধ্রুবক রাশিগুলো যদি এন্ট্রি করে যায় এখানে, তাহলে আর কিন্তু মাত্রা বিশ্লেষণ নীতি আমরা প্রয়োগ করতে পারবো না। নেক্সট কি আসছে, এখানে 3টে কোয়ান্টিটি না আমরা আলোচনা করছি, 3টে জায়গায় যদি 4টে 5টা 6টা কোয়ান্টিটি যদি চলে আসে, ব্যাস আমাদের একদম পুরো সব ঘেটে ঘ। আমরা আর কিন্তু ওই মাত্রা বিশ্লেষণ নীতি এখানে অ্যাপ্লাই করতে পারবো না। তারপরে কি আসছে, কিভাবে রাশিগুলো পরস্পরের সাথে সম্পর্কিত। এই রাশিগুলো যদি আমরা আগে থেকে সম্পর্ক না জেনে রাখতে পারি, যে এই রাশির সাথে এটা সম্পর্ক থাকতে পারে, যদি না জেনে রাখতে পারি, তাহলেও কিন্তু আমরা মাত্রা বিশ্লেষণ নীতি এখানে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এগুলো হচ্ছে আমাদের মাত্রা বিশ্লেষণের কিছু অসম্পূর্ণতা, কিছু ত্রুটি, কিছু ড্রব্যাক। তাহলে আমরা তো সব এগুলো কি করলাম, এগুলো সব আমরা পরিমাপ করলাম। তা পরিমাপ করা হলো কার সাহায্য নিয়ে, এককের সাহায্য নিয়ে। একক কার কার সাহায্য নিয়ে তৈরি হচ্ছে, সেটা আমরা মাত্রার সাহায্যে কী করতে পারলাম, আমরা বুঝে গেলাম। তাহলে কোনো একটা রাশিকে পরিমাপ করা হলো এককের সাহায্যে, কিন্তু সেই ভ্যালুটাকে কিসের সাহায্যে মেজারমেন্ট করা হবে, তা নিশ্চয়ই ভ্যালুটাকে মেজারমেন্ট করার জন্য কোনো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন আমাদের হাতে, তাই তো। উইদাউট এনি ইনস্ট্রুমেন্ট আমরা কোনো রকম কারোর ভ্যালুকে আমরা মেজারমেন্ট করতে পারবো না। তাহলে এখানে এবার আমাদের যেটা করতে হবে, একটু ইনস্ট্রুমেন্ট নিয়ে আমাদেরকে এখানে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এবার ইনস্ট্রুমেন্টের মধ্যে তোমাদের সিলেবাসে কটা ইনস্ট্রুমেন্ট রয়েছে, 2টো ইনস্ট্রুমেন্ট রয়েছে। ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, তোমাদের সিলেবাসের মধ্যে 2টো ইনস্ট্রুমেন্ট রয়েছে। কটা ইনস্ট্রুমেন্ট, 2টো ইনস্ট্রুমেন্ট। একটাকে কী বলা হলো, স্লাইড ক্যালিপার্স, একটাকে কী বলা হয়, স্লাইড ক্যালিপার্স বলা হয়। ঠিক আছে, ডিটেলস ক্লাস তোমাদেরকে দেওয়া রয়েছে। আর কি রয়েছে, স্ক্রু গেজ। ঠিক আছে, স্ক্রু গেজ একটা বলা হবে স্লাইড ক্যালিপার্স, একটাকে কী বলা হবে, স্ক্রু গেজ বলা হবে। ঠিক আছে, তো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বা স্ক্রু গেজের সাহায্যে আমরা কী মেজারমেন্ট করি, আমরা ছোটো ছোটো জিনিসের দৈর্ঘ্যকে মেজারমেন্ট করি। তো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা কীভাবে মেজারমেন্ট করি, দেখো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা যেভাবে মেজারমেন্ট করতাম, যে টোটাল রিডিং স্লাইড ক্যালিপার্সের সাহায্যে যে মেজারমেন্টটা করতাম, সেটার ক্ষেত্রে কী আসে আমাদের কাছে, টোটাল রিডিং মানে কী ছিল, মেইন স্কেল রিডিং, সেই MSR, ঠিক আছে, প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং। ঠিক আছে, স্লাইড ক্যালিপার্স একটা নাম কী ছিল, ভার্নিয়ার ক্যালিপার্স। ঠিক আছে, ইনটু কত আসবে, VC, মানে যেটাকে বলা হবে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে MSR কী করে মেজারমেন্ট করতে শেখানো হয়েছিল, যে ভার্নিয়ার স্কেলের 0 দাগটা মেন স্কেলে যত দাগ পরে থাকবে, যত দাগের পরে থাকবে তাকে বলা হবে হচ্ছে যে কি, MSR। VSR মানে কি, ভার্নিয়ার স্কেলের যে নম্বর দাগটা
মেন স্কেলের কোনো না কোনো একটা দাগের সাথে কী হবে ম্যাচ করে যাবে। দেখতে হবে না যে মেন স্কেলের কোন নম্বর দাগের সাথে ম্যাচ করেছে, আমাদের ভার্নিয়ার স্কেলের দাগটাকে কী করতে হবে দেখে নিতে হবে। তাহলে সেটাকে বলা হবে কি ভিএসআর, আর একটাকে বলা হচ্ছে ভিসি। এই ভিসির মেজারমেন্টটা তোমাদের দেয়। তাহলে ভিসি মানে কী ছিল মনে আছে নিশ্চয়ই? তাহলে ভিসির একটা ফর্মুলা ছিল। তাহলে কী ফর্মুলা ছিল চলো সেটা আমরা করে ফেলি। তাহলে ভিসি ইকুয়ালস টু তাহলে কত ছিল? ভিসি ইকুয়ালস ছিল দেখো এটাই মনে ছিল 1 মাইনাস m/n ইন্টু ছিল হচ্ছে সি, যেখানে এম কি ছিল? এম ছিল ডিভিশন ইন মেইন স্কেল। মেইন স্কেলে কতগুলো ডিভিশন? ডিভিশন ইন মেইন স্কেল। আমি বলেছিলাম এটাকে ভালো করে মুখস্থ রাখতে। এন মানে কি ছিল? এন মানে ছিল ডিভিশন ইন ভার্নিয়ার স্কেল, ডিভিশন ইন ভার্নিয়ার স্কেল। আর সি মানে কি ছিল? সি মানে ছিল লিস্ট ডিভিশন, সব থেকে কম ডিভিশন, লিস্ট ডিভিশন ভ্যালু। লিস্ট ডিভিশন ভ্যালু মানে একটা মেন স্কেলে সব থেকে ছোটো যে ডিভিশনটা থাকে সেটাকে বলা হয় সি বলা হয় ইন মেন স্কেল। ঠিক আছে, তাহলে এইগুলোর সাহায্য নিয়ে আমরা কী করতে পারি? আমরা কিন্তু ভিসি মেজারমেন্ট করি। তোমাদের জেনারেলি ভিসি মেজারমেন্টই করতে দেয়, কারণ তোমাদের ডায়াগ্রাম বেসিস কোশ্চেন দেওয়ার চান্স খুবই কম, খুবই কম। এই ভিসিটাকে মেজারমেন্ট কিন্তু তোমাদেরকে দেবেই দেবে। ঠিক আছে এটা। আর নেক্সট আসে কি, এরই একটা রিডিংয়ের মধ্যে থাকে কি, এখানে একটা প্লাস মাইনাস একটা এরর থাকে, তোমাদেরকে আমি শিখিয়েছিলাম। এটা প্লাস মাইনাস কি থাকবে? এরর। এররকে সাধারণত ডেল্টা সিম্বল দিয়ে লেখা হয়। প্লাস কখন আমরা ইউজ করব, মাইনাস কখন আমরা ইউজ করব? জেনারেলি পজিটিভ জিরো এরর, নেগেটিভ জিরো এরর, এইগুলোর ক্ষেত্রে এটাকে সাধারণত ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা সরি আমার একটু বলতে ভুল হয়েছে, এখানে প্লাস মাইনাস না, অলওয়েজ এররটাকে মাইনাস করতে হয়, অলওয়েজ এররটাকে মাইনাস করতে হয়। ডেল্টার ভ্যালুটা প্লাস মাইনাস হতে পারে। ডেল্টার ভ্যালু প্লাস কখন হবে? ডেল্টার ভ্যালু প্লাস হবে হচ্ছে পজিটিভ জিরো এররের ক্ষেত্রে। পজিটিভ জিরো এররের ক্ষেত্রে ডেল্টার ভ্যালুটা প্লাস, আর ডেল্টার ভ্যালুটা কী আসবে? মাইনাস কখন হবে? নেগেটিভ জিরো এররের ক্ষেত্রে ডেল্টার ভ্যালুটা কী চলে আসবে? আমাদের কাছে মাইনাস চলে আসবে। কী শিখিয়েছিলাম? যে এইটা ধরো আমাদের কাছে মেন স্কেল, এটা ধরো মেন স্কেলের এটা জিরো মার্কিং রয়েছে। যদি ভার্নিয়ার স্কেলের জিরো মার্কিংটা, ভার্নিয়ার স্কেলের জিরো মার্কিংটা, এটা হচ্ছে মেইন স্কেল, ওপরটা ধরলাম মেইন, নিচেরটা ধরলাম ভার্নিয়ার। ভার্নিয়ার স্কেলের জিরো মার্কিংটা একটু এগিয়ে থাকে, মানে একটু পরের থেকে যদি শুরু হয় তখন সেটা করে পজিটিভ জিরো এরর, কারণ এক্সট্রা ভ্যালু মেজারমেন্ট হয়ে যাবে। আর নেগেটিভ জিরো এরর মানে কি আসে? এইটা ধরো আমাদের কাছে মেইন স্কেলের জিরো দাগ, ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা এর আগে রয়েছে, তখন সেটাকে কী বলে? আমরা নেগেটিভ জিরো এরর বলে দাবি করব। তাহলে এই গেল কি আমাদের স্লাইড ক্যালিপার্স। নেক্সট আসছে কি আমাদের স্ক্রু গেজ। স্ক্রু গেজের ক্ষেত্রেও আমাদের প্রথমে জানতে হবে টোটাল রিডিং কী। আচ্ছা, স্ক্রু গেজের ক্ষেত্রে কটা স্কেল ব্যবহার করা হয়? স্ক্রু গেজের ক্ষেত্রেও দুটো স্কেলই ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এর মতো কোনো ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হবে না। এখানে দুটো যে স্কেল ব্যবহার করা হবে সেই দুটো স্কেল কী কী? একটাকে বলা হচ্ছে লিনিয়ার স্কেল, যেটাকে বলা হয় লিনিয়ার স্কেল রিডিং, লিনিয়ার স্কেল রিডিং বলা হয়ে থাকে প্লাস। ঠিক আছে, প্লাস কী হয়ে থাকবে? আরেকটা ব্যাপার করে গোল্লা গোল্লা করে ঘুরে, যেটাকে কী বলে থাকে? সার্কুলার স্কেল রিডিং। দেখবে এগুলো সব আমার দেওয়া রয়েছে। ইন্টু কী আসবে? লিস্ট কাউন্ট। এখানেও কিন্তু লিস্ট কাউন্টের ভ্যালু কিন্তু বের করতে দেয়, আর উইথা কী আসবে? একটা এরর চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে আমাদের এখানকার মেজারমেন্টের ভ্যালু। এটা কার সাহায্যে? এটা হচ্ছে স্ক্রু গেজের সাহায্যে। এটা কার সাহায্যে হলো? স্ক্রু গেজের সাহায্যে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এলসির ভ্যালু কী করে বের করতে হয়? এলসির ভ্যালু যেটাকে বের করতে হয় সেটাকে বলা হয় পিচ। কী বলা হয় তাকে? পিচ বলা হয় তাকে। পিচ ডিভাইডেড বাই টোটাল সার্কুলার, টোটাল সার্কুলার স্কেল ডিভিশন, টোটাল সার্কুলার স্কেল ডিভিশন। এটাকে কী বলা হয়? এটাকেই বলা হচ্ছে আমাদের লিস্ট কাউন্ট বলে এখানে দাবি করা হচ্ছে। ঠিক আছে, তাহলে টোটাল সার্কুলার স্কেল ডিভিশন এটা। এবার বলতে স্যার পিচকে আমি ভুলে গিয়েছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো পিচ মানে হচ্ছে যে একটা পূর্ণ পাকে, মানে একটা পূর্ণ পাক দেওয়ার জন্য তোমার যে সার্কুলার স্কেল কিছুটা পরিমাণে এগোয় বা কিছুটা পরিমাণে পিছোয়। ঠিক আছে, কত ঘর তোমার এগোবে, রৈখিক স্কেল বরাবর কতটা ঘর এগোবে। তাহলে পিচ মানে কি? পিচ মানে মাথায় রাখবে সবসময় একটি পূর্ণ আবর্তনের জন্য। অনেক সময় তোমাদের বলে দেয় 5টা 10টা 15টা, তো ওই নিয়ে অনেক কোশ্চেন তোমাদের করে দিয়েছি। একটি পূর্ণ আবর্তনের জন্য, একটি পূর্ণ আবর্তনের জন্য কোনো সার্কুলার স্কেল, কোনো সার্কুলার স্কেল মেইন স্কেল বরাবর, মানে যেটাকে লিনিয়ার স্কেল বলা, অনেকে এটাকে মেইন স্কেলও বলে, মেইন স্কেল বরাবর যত ঘর সরে যায়, যত ঘর সরে যায়। দেখা গেলো বললো কি 5টা পূর্ণ আবর্তনের জন্য 10 মিলিমিটার সরে গিয়েছে, তাহলে আমাদের সেক্ষেত্রে পিচ তাহলে কত আসবে? 5টার জন্য 10, তাহলে 1-এর জন্য কত আসবে? 2 চলে আসবে। ঠিক আছে, এটা। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, যদি তোমাদের কোনো রকমভাবে কিছু দেখা গেলো বললো না, দিয়ে বললো যে স্লাইড ক্যালিপার্সের লিস্ট কাউন্ট কত,
ঠিক আছে, বা স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত। তাহলে এটা একটুখানি মনে রাখবা, এটা আমি আগেও তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কোনো নর্মাল মিটার স্কেলের ক্ষেত্রে সব থেকে যে ছোটো ঘরটাকে যেটা মেজারমেন্ট করা হয় সেটা কি হয়, নর্মাল স্কেলের ক্ষেত্রে সেটা হয় 1 মিলিমিটার। এর থেকে ছোটো ঘর আমরা মেজারমেন্ট করতে হয়, নর্মাল স্কেল 1 মিলিমিটার, বা যেটাকে কী বলা হবে 0.1 সেন্টিমিটার, বা যেটাকে কী বলে 0.001 মিটার। কিন্তু যদি সেটাকে স্লাইড ক্যালিপার এসসি দিয়ে লিখছে, স্লাইড ক্যালিপার, ঠিক আছে, বা ভার্নিয়ার ক্যালিপার, তো সেটার ক্ষেত্রে কত আসবে 0.1 মিলিমিটার। ঠিক আছে, করসপন্ডিং ভ্যালু তোমরা মেজারমেন্ট করে নিতে পারবা, আর একটা করে 000 তোমরা দিয়ে নিবা। আচ্ছা, এগুলোকে বলে 10⁻³ ঠিক আছে, তাহলে স্লাইড ক্যালিপারের ক্ষেত্রে 10⁻⁴ হয়ে যাবে। আর যেটাকে বলা হচ্ছে স্ক্রু গেজ, এটার জন্য কত আসবে 0.01 মিলিমিটার, মানে 10⁻⁵ মিটার হয়ে থাকে। ঠিক আছে, আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো। আর এখানেও কি আসবে, এখানেও তোমাদের যে এররটা যেটা চলে আসবে সেটার ক্ষেত্রে সার্কুলার স্কেল যদি পরে থাকে, মানে নিচের দিকে যদি থাকে, মেন স্কেলের নিচের দিকে যদি থাকে, তাহলে সেটাকে বলবো আমরা পজিটিভ জিরো এরর। আর যদি সেটা উপরের দিকে থাকে তখন থাকে নেগেটিভ জিরো এরর। মানে কি আছে, সার্কুলার স্কেল তো এইরকমভাবে থাকে, এইরকম গোল্লাভাবে থাকে, এরকম গোল্লাভাবে থাকে, আর মেন স্কেলটা এরকমভাবে থাকে। তাহলে মেন স্কেলের এইটাকে বলা হয় জিরো মার্কিং বলা হয়। যদি এটা নিচের দিকে থাকে, এই যে এটা যদি নিচের দিকে, সার্কুলার স্কেলের জিরো মার্কিং যদি নিচের দিকে থাকে, তখন এটাকে বলা হয় পজিটিভ জিরো এরর। আর সার্কুলার স্কেলের যদি জিরো মার্কিংটা ওপরের দিকে থাকে, তখন সেটাকে বলা হবে কি নেগেটিভ জিরো এরর বলা হবে। আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরে গেছো। এবার যখনই আমরা কোনো জিনিসকে মেজারমেন্ট করি না কেন, তার মধ্যে কিছু না কিছু চলে আসবে আমাদের কাছে কিন্তু ত্রুটি, বা কিছু না কিছু পরিমাণে কী চলে আসবে আমাদের কাছে কিন্তু এরর আসবে। তাহলে আমাদের একদম লাস্টের দিকে আমরা চলে এসেছি, তাহলে সেটাকে কি বললাম, সেটাকে বলছি আমরা এরর বলছি। এই এরর আবার কত টাইপের হতে পারে, এরর হচ্ছে দু রকমের। যে কোনো কিছুর জন্য এরর আসবে। একটাকে কি বলা থাকে, একটাকে বলা হচ্ছে সিস্টেমেটিক এরর, একটাকে কি বলা হবে সিস্টেমেটিক এরর। ঠিক আছে, এই এররের কারণ কি সেগুলো আমরা জানি, সেটা আমরা জানি। আর এটা কী আসছে, আর একটা আসছে আমাদের কাছে র্যান্ডম এরর। কী এরর আসছে আমাদের কাছে, র্যান্ডম এরর চলে আসছে। ঠিক আছে, আর একটাও এরর আসে যেটাকে বলে লিস্ট কাউন্ট এরর। কী এরর বলা হবে, লিস্ট কাউন্ট এরর বলা হয়। কী এরর বলা হলো, সেটাকে বলা লিস্ট কাউন্ট এরর। তো লিস্ট কাউন্ট এরর যদি তোমাদের কী এরর বলা হয়, তাহলে মাথায় রাখবে লিস্ট কাউন্ট এরর একটা নির্দিষ্ট সীমা অবধি সেটাকে র্যান্ডম এরর ধরা হয়। আমি এটা আগেও বলেছিলাম, কিন্তু এটা বোথ সিস্টেমেটিক এররও হবে, র্যান্ডম এররও হবে। মানে লিস্ট কাউন্ট এরর হচ্ছে যে সিস্টেমেটিক এররও হবে, আবার কি আসবে আমাদের কাছে র্যান্ডম এররও হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার সিস্টেমেটিক এরর কী জিনিস ভুলে গেছি। সিস্টেমেটিক এরর মানে হচ্ছে বিভিন্ন ধরনের জানা কারণের জন্য, ধরো তুমি একটা এক্সপেরিমেন্ট করছো, তোমার বন্ধু হঠাৎ করে ডাক দিল, তাহলে তোমাদের মনোসংযোগ বিঘ্ন হয়ে গেল। তারপরে দেখা গেল কি আসবে, যে ইনস্ট্রুমেন্টটা নিয়ে তোমরা মেজারমেন্ট করছো, সেই ইনস্ট্রুমেন্টে দেখা গেলো খারাপ। তাহলে খারাপ ইনস্ট্রুমেন্টের জন্য দেখা গেলো তুমি মেজারমেন্ট করছো, টেম্পারেচার সব বদলে গেল। তাহলে তার জন্য, ঠিক আছে, এইগুলোর জন্য যে এরর আসতে পারে, তাহলে তাকে আমরা সিস্টেমেটিক এরর, মানে বিভিন্ন জানা কারণের জন্য যে এরর আসতে পারে তাকে কী বলে সিস্টেমেটিক এরর। সিস্টেমেটিক এরর আমাদের কমানোর বিভিন্ন নিয়ম রয়েছে, সেগুলো ডিটেলস আমি বলেছিলাম। তাহলে কী করতে হবে, বেটার ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে। তারপরে কী করতে হবে, বেটার টেকনিক আমাদেরকে তৈরি করতে হবে, বেটার টেকনিক আমাদেরকে জানতে হবে, কত ভালোভাবে আমরা সেটাকে টেকনিক্যালি আমরা মেজারমেন্ট করতে পারি। ঠিক আছে, তার উপরে ভিত্তি করে তারপরে কী করতে হবে, পার্সোনাল যে বায়াস, মানে আমি এরকমভাবে ঘাটতারা ভাব রাখলে হবে না, লোকের কথা শুনতে হবে যে এটাকে এরকমভাবে মেজারমেন্ট করা যায়, ওটাকে ওরকমভাবে মেজারমেন্ট করো, এইরকমভাবে। ঠিক আছে, যখন আমরা কোনো একটা দৈর্ঘ্য মাপি, তাহলে চোখ সবসময় ওই পাটবিন্দুর সাথে লম্বভাবে রাখতে হবে, বেঁকিয়ে রাখলে হবে না। ঠিক আছে, এটাকে তখন কী এরর বলে, প্যারালাক্স এরর বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাও দেয় কিন্তু প্যারালাক্স এরর কি, চোখ যদি পাটবিন্দুর সাথে যদি লম্বভাবে না থাকে, তাহলে যে এররটা চলে আসবে তাকে কী বলা থাকে, প্যারালাক্স এরর বলা হয়ে থাকে। আর র্যান্ডম এরর মানে অজানা কারণের জন্য। কেন এরর হচ্ছে সেটা আমরা জানতেই পারছি না। ঠিক আছে, তাহলে কীরকম, ধরো হঠাৎ করে ঠিক আছে টেম্পারেচারের ফ্লাকচুয়েশন হচ্ছে, কীরকম ফ্লাকচুয়েশন হচ্ছে আমি জানি না। সকালবেলা একরকমের ছিল, দুপুরবেলা হঠাৎ করে টেম্পারেচার বেড়ে গেল, হঠাৎ করে মেঘ করে গেল, আবার টেম্পারেচার ড্রপ করে গেল। আমরা কি জানতাম আগে থেকে এটা হবে? তাহলে আনপ্রেডিক্টেবল যে এরর, তাহলে সেগুলোকে বলা হবে র্যান্ডম এরর। মাথায় রাখবে, যত নাম্বার অফ অবজারভেশন বাড়ানো যায়, মাথায় রাখবা নাম্বার অফ অবজারভেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাম্বার অফ অবজারভেশন যত বাড়ানো যাবে, সিস্টেমেটিক এরর, এসি দিয়ে লিখছি, সিস্টেমেটিক এররের কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। সিস্টেমেটিক এররের কোনো রকমের চেঞ্জ কিন্তু হবে না, বাট র্যান্ডম এরর ড্রপ করে যাবে,
দেখা গেল তুমি নাম্বার অফ অবজারভেশন দুগুণ করে ফেলেছো, মানে আগে ধরো 5 বার মেজারমেন্ট করেছিলে, এবার ধরো 10 বার মেজারমেন্ট করেছো, তাহলে ডবল বার মেজারমেন্ট করেছো, তাহলে র্যান্ডম এররের ভ্যালু কী হয়ে যাবে, তোমার হাফ হয়ে যাবে। তাহলে যত তুমি অবজারভেশনের নাম্বার বাড়াবা তত কী আসবে, র্যান্ডম এররের ভ্যালু কিন্তু তত কিন্তু কী হয়ে যাবে, ড্রপ হয়ে যাবে। তাহলে মাথায় রাখতে পারবা। তাহলে এটা এরকমভাবেও লেখা হয়, দেখো নাম্বার অফ অবজারভেশনকে n দিয়ে লিখছি, n1 ইন্টু র্যান্ডম এরর 1, মানে প্রথমে যেটা র্যান্ডম এরর ছিল এই দুজনের গুণফল সবসময় n2 মানে পরের নাম্বার অফ অবজারভেশন ইন্টু র্যান্ডম এরর 2, ঠিক আছে, র্যান্ডম এরর 2 এটার সাথে সবসময় দেখিয়ে আসবে ইকুয়াল হয়ে যাবে। এই সম্পর্কটাকে তোমরা খুব ভালো করে মাথায় রাখবা। তাহলে বললো 100 বার মেজারমেন্ট করার জন্য আমার একরকম র্যান্ডম এরর আসছে, তাহলে বলো 150 বার মেজারমেন্ট করে র্যান্ডম এরর কত আসবে, তাহলে 100 ইন্টু ওই র্যান্ডম এরর ইকুয়ালস টু 150 ইন্টু নতুন র্যান্ডম এরর, ঠিক আছে। তাহলে র্যান্ডম এররের সাথে নাম্বার অফ অবজারভেশন কীরকম সম্পর্কে রয়েছে, সবসময় ইনভার্স সম্পর্কে থাকে, ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। তাহলে আশা করি এগুলো তোমার মাথায় ঢুকে গেছে। সিস্টেমেটিক এরর মানে জানা কারণের জন্য এরর, আর র্যান্ডম এরর মানে অজানা কারণের জন্য এরর। নাম্বার অফ অবজারভেশন বাড়লে সিস্টেমেটিক এররের ভ্যালু কোনো চেঞ্জ হয় না, কিন্তু র্যান্ডম এররের ভ্যালু কী হয়ে যাবে, আস্তে 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 কিন্তু ড্রপ করে যাবে। কেন ড্রপ করে যাবে এখন বুঝতেই পেরে গেছো, কারণ র্যান্ডম এরর তোমার ডিপেন্ড করছে কার উপরে, নাম্বার অফ অবজারভেশনের উপরে। যত অবজারভেশন বাড়াবে র্যান্ডম এরর তত কী আসবে, আস্তে 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 কিন্তু ড্রপ করতে থাকবে, ঠিক আছে। এবার আমরা লাস্টে শিখবো যে এরর মেজারমেন্ট করার বিভিন্ন ধরনের টেকনিক কি, কোন কোন টেকনিকে কী করা হয়, এররগুলোকে কী করা হয়, মেজারমেন্ট করা হয়ে থাকে। তাহলে এরর বিভিন্ন রকমের হয়ে থাকে। এরর হয়ে থাকে সবার প্রথমে আসছে আমাদের অ্যাবসলিউট এরর, অ্যাবসলিউট এরর বলা হয়ে থাকে। এরর কীরকম, এরর আসছে আমাদের কাছে অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর মানে হচ্ছে যে অরিজিনাল ভ্যালু, তার মানে অরিজিনাল ভ্যালু যেটাকে বললাম আমরা অরিজিনাল ভ্যালু মাইনাস এক্সপেরিমেন্টাল ভ্যালু, অরিজিনাল ভ্যালু মাইনাস এক্সপেরিমেন্টাল ভ্যালু, এদের দুজনের যে মাইনাস তার যে মডিউলাস ভ্যালু যদি নিই তখন তাকে কী বলা হবে, আমাদের অ্যাবসলিউট এরর। কিন্তু অ্যাবসলিউট এরর নিয়ে আমরা খুব একটা বেশি কাজ করি না, আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে কি রিলেটিভ এরর। রিলেটিভ এরর, অ্যাবসলিউট এরর নিয়ে কাজ করা হয় কিন্তু অতটা না, রিলেটিভ এরর নিয়ে সবথেকে বেশি কাজ করা হয়। রিলেটিভ এরর মানে কি আসে, অ্যাবসলিউট এরর, অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই কী আসবে, অরিজিনাল ভ্যালু, মানে এক্স্যাক্ট যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে নিয়ে আমরা কি করব, তাকে যদি ভাগ করে দিই তখন তাকে রিলেটিভ এরর। আর এরই একটা এররের ভার্সন রয়েছে পার্সেন্টেজ এরর। এরা দুটো কিন্তু সেম এরর না। পার্সেন্টেজ এরর মানে কি আসে, রিলেটিভ এরর আরই দিয়ে লিখলাম, ইন্টু কত চলে আসলো, ইন্টু চলে আসলো 100%। এটাকে কী বলবো, এটাকেই বলবো হচ্ছে আমরা পার্সেন্টেজ এররগুলো আমরা দাবি করব। তাহলে এরর ক্যালকুলেশন করবো কী করে, একদম সোজা নিয়ম, একদম সোজা নিয়ম। ধরো আমরা বললাম কোনো একটা কোয়ান্টিটি আমাদের কাছে কী রয়েছে, এক্স রয়েছে, এক্স বলে কোনো একটা কোয়ান্টিটি রয়েছে। এটা ধরলাম যে আমাদের এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, বাই সি টু দি পাওয়ার সি, যোগ ডি টু দি পাওয়ার ডি, বিয়োগ ই টু দি পাওয়ার ই রয়েছে। তাহলে এদের এরর আমি তাহলে কী করে মেজারমেন্ট করব, এর এরর মেজারমেন্ট করার জন্য নিয়ম হচ্ছে ডেল এক্স বাই এক্স, ঠিক আছে। এটা একেবারে রিলেটিভ এরর, সবসময় রিলেটিভ এররই মেজারমেন্ট আগে করতে হয়। তাহলে মাথার পাওয়ারটা সামনে চলে আসবে ডেল এ বাই এ হয়েছে, এটা তোমাদের আগেও করিয়েছি। বি ইন্টু কত আসবে, ডেল বি বাই বি। আচ্ছা একটা জিনিস মাথায় রেখে দিও, সব কিছুর ক্ষেত্রে প্লাস, আর মাথার পাওয়ার যদি মাইনাসে থাকে তাও সেটা প্লাস আকারে কিন্তু নিচে চলে আসবে, ঠিক আছে। কারণ দেখো সি টু দি পাওয়ার সি এর ক্ষেত্রে সি যদি ওপরে তুলতাম তাহলে মাইনাস হয়ে যেত না, তার সত্ত্বেও সিটা কিন্তু এখানে প্লাস আকারেই আসবে, কারণ এররের কখনো কোনো নেগেটিভ ভ্যালু হতে পারে না, ঠিক আছে। ইনস্ট্রুমেন্টাল এরর হতে পারে, কিন্তু এখানে যেগুলো আমরা করব তার কোনো নেগেটিভ এরর হবে না। ভুল মানে ভুল, ভুলের কোনো রকম ক্ষমা নেই। তাহলে এটাকেই কী বলবো, এটাকেই বলবো হচ্ছে আমরা রিলেটিভ এরর বলে দাবি করলাম। আর যদি বলতে পারো স্যার আমরা এবার অ্যাবসলিউট এরর বের করতে চাই, তাহলে চলো বের করে ফেলো। তাহলে ডেল এক্স ইকুয়ালস টু কত আসছে, এই টোটাল কোয়ান্টিটি, এটাকে পুরো মেজারমেন্ট করলে ইন্টু কত করে দিলে এই যে এক্স, ঠিক আছে, এই যে ইন্টু কত করে দিলে এই যে ডেল এক্স ইকুয়ালস টু, তাহলে কত, এটাই তো অ্যাবসলিউট এরর। তাহলে এটা হয়ে গেল রিলেটিভ এরর, এটা হয়ে গেল কি আমাদের অ্যাবসলিউট এরর হয়ে গেল, ঠিক আছে। তাহলে এগুলো কি করে বিভিন্ন অঙ্কের মধ্যে ক্যালকুলেশন করতে হয়। ধরো অঙ্কের মধ্যে একটা অঙ্ক দিয়েছে, ধরো এরকমভাবে বললাম F1 এর ভ্যালু দিয়েছে ধরো 30 প্লাস মাইনাস 1, এটা একটা দিয়েছে। আর F2 মানে দিয়েছে ধরো 20 প্লাস মাইনাস 1, এরকম দিয়েছে। তাহলে বললো ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ F1 প্লাস F2, F1 মাইনাস F2, F1 গুণ F2, F1 ভাগ F2। এগুলো ধরো মেজারমেন্ট আমাকে করতে দিয়েছে, ঘাবড়ানোর কোনো প্রয়োজনে, দেখো কতটা ইজি মেথড এগুলো। তাহলে যোগ বা বিয়োগ দিলে না সব থেকে সোজা, একদম পুরো হালুয়া টাইপ কোশ্চেন হয়ে যায়, ঠিক আছে। F1 প্লাস F2 মানে কি, এইগুলো বলা হয় তার অরিজিনাল ভ্যালু, এগুলোকে বলা হবে তার অ্যাবসলিউট এরর, এগুলো হচ্ছে সবসময় তার অ্যাবসলিউট এরর। তাহলে তাও যোগ করে দাও, 30 আর 20 যোগ করলে কত চলে আসবে, 50 প্লাস মাইনাস 2,
ঠিক আছে, 1 আর 1 2 হয়ে গেল, ভুলেও কখনো মাইনাস করে দিও না। 30 থেকে 20 বাদ দাও, তাহলে কত হয়ে গেল 10, প্লাস মাইনাস আবার কত হয়ে গেল 2। F1 F2 F1/F2 গুণ আর ভাগের ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড হয়ে যায়, একটু কমপ্লিকেটেড না, একটুই কমপ্লিকেটেড, একদম পাতলা। ঠিক আছে, তাহলে সবার প্রথমে গুণ আর ভাগটাকে তোমরা করে নাও। 30 গুণ 20 করলে কত আসে? 30 গুণ 20 করলে আসবে 600, আর 30 ভাগ 20 করলে কত আসবে? 1.5 চলে আসবে। এবার প্লাস মাইনাসটা তোমরা লিখে দাও এখানে। এবার এখানে কী কী লিখতে হবে সেটা তোমাদেরকে আগে থেকে জানতে হবে। তো জানার জন্য নিয়ম কি, চলো তাহলে আমি ধরে নিলাম যে F1 F2 এটা একটা কোয়ান্টিটি, যেটাকে আমি ধরে নিলাম কত, এক্স বলে ধরে নিলাম। তাহলে ধরো আমি বললাম ডেল্টা এক্স বাই এক্স। ঠিক আছে, আমাদের এটাই বের করতে হবে, ডেল্টা এক্স বাই এক্স। ঠিক আছে, কারণ আমাদের এই ডেল্টা এক্স মানে F1 F2 যে এররটা, সেটা তো আমাদের বের করে নিয়ে আসতে হবে। তাহলে ফর্মুলা কি দেখো, F1 এর মাথার পাওয়ার কত, 1, তাহলে ডেল্টা F1 বাই F1 প্লাস কত আসছে, ডেল্টা F2 ডিভাইডেড বাই F2। একদম সিম্পল জিনিস হয়ে গেল। চলো ডেল্টা এক্স বাই এক্স, সবসময় এটার ক্ষেত্রে আগে রিলেটিভ এররকে বের করে নিতে হয়। ডেল্টা F1 এর ভ্যালু কত দেখো, হয়েছে 1 বাই কত আসলো 30, প্লাস কত আসছে 1 ডিভাইডেড বাই কত আসছে 20। তাহলে ডেল্টা এক্স ইকুয়ালস তাহলে কত আসবে, 1/30 1/20 করলে কত আসছে, এটা 600 হয়ে গেল লসাগু। তাহলে ওপরে করলে কত আসছে, এটা 3, এটা আসছে 2, আর এখানে এক্সটাকে গুণ করে দিলাম। এক্স মানে কত ছিল, F1 F2 ভ্যালু কত ছিল আমাদের, দেখো 600 এসে গেছিলো। এই দেখো 600 কেটে দিলাম, তাহলে অ্যান্সার দিয়ে দিল কত, 5। যাক গেল, হয়ে গেল 5 অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গল্প। তাহলে একই রকমভাবে F1/F2 তোমরা বের করে নিতে পারবা। তাহলে সিমিলার ওয়েতে, তাহলে আমি ধরে নিলাম F1/F2 মানে কত আসছে আমাদের কাছে, y চলে আসছে, এটা হয়ে গেল। তাহলে ডেল্টা y/y, কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই, একই রকম। ডেল্টা F1/F1 অলওয়েজ প্লাস ডেল্টা F2 ডিভাইডেড বাই কত আসছে, F2। ঠিক আছে, তাহলে একই রকমভাবে রিলেশন আসছে। তাহলে ডেল্টা y ইকুয়ালস তাহলে কত আসবে, দেখো এটা করলে কত আসবে, ওই যে 3 যোগ 2, এই যে ক্যালকুলেশন করেছিলাম না, 5 বাই কত এসেছিলো আমাদের কাছে, 600 চলে এসেছিলো, ইন্টু কত আসছে আমাদের, 1 দশমিক কত আসছে আমাদের কাছে, 5 চলে আসছে। কি আসছে তো নাকি, 1 দশমিক কত চলে আসছে আমাদের কাছে, 5 চলে আসছে। তাহলে এটাকে ধরো যদি আমি এবার গুণ করে দিই, তাহলে যদি আমি গুণ করে দিই, তাহলে গুণ করলে দেখো তো কত আসছে, গুণ করলে দেখো চলে আসছে, এটা দেখো পয়েন্ট তুলে দিলাম, এটা 0 করে দিলাম, তাহলে কত আসছে 5 15 75 বাই কত আসছে আমাদের কাছে, 6000। তাহলে এটাকে কাটা যাবে, তাহলে চলো কাটি 3 দিয়ে, তাহলে 3 দিয়ে কাটলে হবে কত, 25, 3 দিয়ে কাটলে হবে কত, এখানে 2000, 2 দিয়ে ভাগ করলে হবে কত, 12.5 ইন্টু 10⁻³ তাহলে এটা হয়ে গেল কি আমার কাছে এর অ্যাবসলিউট এরর, 12.5 ইন্টু 10⁻³ কত আসছে, -3 চলে আসছে। তাহলে আশা করি তোমরা এরর ক্যালকুলেশন বুঝে গিয়েছো। তাহলে চলো আরেকটা অঙ্ক করে ফেলি আমরা। এই ধরনের অঙ্কই আসে, ভি ইকুয়ালস দেখা গেল বললো আইআর, ওহমের সূত্র দিয়ে বললো এখানে আয়ের এরর কত আসবে, বললো হোয়াট ইজ দ্য এরর অফ ডেল আই বাই আই। হ্যাঁ, তোমাদের একটু বুঝে নিতে হবে যে এটা ডেল আই বাই আই দিয়েছে নাকি শুধুমাত্র ডেল আই দিয়েছে। যেটা তোমরা অ্যান্সার করবে সেই অ্যান্সারের মধ্যে দেখবা যে ভ্যালুগুলো যদি খুব ছোটো ছোটো পয়েন্টে যদি অ্যান্সার দেয়, ঠিক আছে, তাহলে সেটা বুঝবা যে রিলেটিভ এররের কথাই বলেছে। ঠিক আছে, সরি অ্যাবসলিউট এররের কথা বলেছে। আর যদি সেটা দেখো যে একটুখানি ভ্যালুটা পার্সেন্টে দিয়ে দিয়েছে, একটু বড় ভ্যালু রয়েছে, তাহলে সেটা বুঝবো রিলেটিভ এররে দিয়েছে। তো ওটা দেখলেই তোমরা বুঝে যাবা। আমাকে বললো ডেল আই বাই আয়ের ভ্যালু বের করতে, তাহলে সবসময় মাথায় রাখবা যার ভ্যালু বের করতে বলবে সবার আগে তাকে আমরা বের করে নেব ইকুয়েশনে। আই ইকুয়ালস টু অন্য রকমভাবে রাখলে কিন্তু হবে না, ভি বাই আর, এটা এরকমভাবে আমাদের আনতেই হবে। এবার দেখা গেলো বললো ভি এর মেজারমেন্ট 20 ± 3, আর আর এর মেজারমেন্ট বললো যে 40 ± 3, ধরো এটাই বলে দিল। তাহলে বললো আয়ের এরর কত, ঠিক আছে, ডেল আই বাই আই এর ভ্যালু কত আসবে দেখো। এইবার ভুলেও কিন্তু কখনো এখান থেকে বের করবে না, সবসময় যেটাকে তোমাদেরকে বের করতে বলবে সেটাকে সবসময় বাঁ দিকে নিয়ে আসতেই হবে, যেভাবে হোক, স্কোয়ার করে হোক, কিউব করে হোক, বাঁ দিকে তোমরা নিয়ে আসবা। তাহলে কত চলে আসবে, ডেল ভি বাই ভি প্লাস কত আসবে, ডেল আর ডিভাইডেড বাই আর। তাহলে ডেল ভি বাই ভি মানে কত আসবে, 3/20, এটা কত আসে 3/40। তাই নিশ্চয়ই এবার ক্যালকুলেশন করে নিতে পারবো। আচ্ছা চলো আমি করে দিই, 40 এটা হয়ে গেল 6, এটা হয়ে গেল 3, হয়ে গেল 9/40। যদি পার্সেন্টেজে বের করতে পারলে ইন্টু 100% করে দেবো, নাহলে এই ভ্যালুটা রেখে দাও। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইভাবে আমাদের কী করতে হয়, এররের কিন্তু ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, খুব ইজি, প্র্যাকটিস করবো বাড়িতে আরও ভালো করে, তাহলে দেখবো হয়ে যাবে। আর আমার আগের তো কোশ্চেন দেওয়াই রয়েছে একদম। এবার তাহলে সত্যিকারের একদম পুরো লাস্ট জিনিস আমাদের করব, সেটা হচ্ছে কি, সেটা হলো যে আমাদের যে এক্সপেরিমেন্ট যখন করলাম, এক্সপেরিমেন্টটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, কতটা ঠিক হয়েছে কতটা ভুল হয়েছে, এটা যে দুটো টার্মের সাহায্যে মেজারমেন্ট করা হয় সেটাকে কী বলা হয়, অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন। অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন, অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন,
তাহলে অ্যাকিউরেসি মানে কি? অ্যাকিউরেসি মানে হচ্ছে যে আমার অরিজিনাল ভ্যালুর কতটা কাছাকাছি এক্সপেরিমেন্টাল ভ্যালুটা এসছে। অ্যাকিউরেসি মানে হচ্ছে যে অরিজিনাল ভ্যালুয়ের কতটা কাছাকাছি এক্সপেরিমেন্টাল ভ্যালু এসছে, এক্সপেরিমেন্টাল ভ্যালু এসেছে, তা সেটাকেই বলবো অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি তাহলে কার উপর ডিপেন্ড করবে? অ্যাকিউরেসি ইনস্ট্রুমেন্টের উপর ডিপেন্ড করবে, আবার আমাদের ওপরও ডিপেন্ড করবে। কীভাবে মেজারমেন্টটা করছে সেভাবে তো ডিপেন্ড করবে না, ঠিক আছে? আর প্রিসিশন মানে হচ্ছে যে ভ্যালুগুলো নিজেরা কতটা কাছাকাছি রয়েছে, ভ্যালুগুলো নিজেরা কতটা কাছাকাছি আছে, ঠিক আছে? ভ্যালুগুলো যদি নিজেরা যদি খুব কাছাকাছি থাকে তখন সেটাকে কী বলা হয়? তাকে প্রিসিশন। আর অ্যাকিউরেসি বলা হবে যে অরিজিনাল ভ্যালুর কতটা কাছাকাছি আমাদের আসবে। অ্যাকিউরেসি আমরা বাড়াবো কী করে? এরর যত কমবে, অবশ্যই অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর যেটা খুবই তোমরা বলতে পারো, এরর যতটা কমবে অ্যাকিউরেসি ততটা বাড়বে, অ্যাকিউরেসি ততটাই বেড়ে যাবে, এটা মাথায় রেখে দেবা, ঠিক আছে? আর প্রিসিশন বাড়াবো কী করে? প্রিসিশন হচ্ছে লিস্ট কাউন্ট যত কমবে প্রিসিশন তত বাড়বে, ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখো, এগুলো কিন্তু এমসিকিউ এর কোশ্চেন। আর কোনো একটা জিনিসের অ্যাকিউরেসি আর প্রিসিশন না আমরা একসাথে বাড়াতে পারি না। অ্যাকিউরেসি বাড়ালে প্রিসিশন কমবে, প্রিসিশন বাড়ালে অ্যাকিউরেসি কী আসবে? কমবে। দুজনের কী আসবে? পরস্পরের কিন্তু অন্যরকম চলে আসবে, ঠিক আছে? উল্টো আসবে সবসময়, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখো। তাহলে তোমাদের যদি বলে স্লাইড ক্যালিপার্স আর স্ক্রু গেজের মধ্যে কার প্রিসিশন বেটার, অবশ্যই স্ক্রু গেজের, কারণ স্ক্রু গেজের লিস্ট কাউন্টটা কম, তার জন্য তার প্রিসিশনটা কী আসে? বেটার। এবার বুঝবা, ধরো তোমাদেরকে দুটো ডেটা দিয়ে দিল, বললো 4.08 আর 4.008, বললো এটার মধ্যে কোনটা প্রিসাইজড এক্সপেরিমেন্ট হয়েছে। অবভিয়াসলি এটা প্রিসাইজড এক্সপেরিমেন্ট হয়েছে, কারণ দেখো পয়েন্টের পর আমি 3 ঘর যেতে পেরেছি, আর এখানে পয়েন্টের পরে মাত্র 2 ঘর যেতে পেরেছি। তাহলে এর ক্ষেত্রে এররের ভ্যালু কত? এর ক্ষেত্রে এররের ভ্যালু হচ্ছে 0.01, আর এর ক্ষেত্রে এররের ভ্যালু কত? 0.001। যেহেতু এরর কম তাই জন্য, এর লিস্ট কাউন্ট, এটা লিস্ট কাউন্ট, এরর ঠিক বলা উচিত না, লিস্ট কাউন্ট। এর লিস্ট কাউন্টের ভ্যালু 0.01, এর লিস্ট কাউন্টের ভ্যালু 0.001। তাহলে এর যেহেতু লিস্ট কাউন্টের ভ্যালু কম তাই জন্য প্রিসিশনটা কী আসবে? অনেকটা পরিমাণে বেটার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যার লিস্ট কাউন্ট যত কম, তার মানে পয়েন্টের পরে দেখবা কার ঘর বেশি রয়েছে, তাহলে তার হচ্ছে প্রিসিশন বেশি। আর দুটোকে মাইনাস করবা, মানে অরিজিনাল ভ্যালুর থেকে তোমার এক্সপেরিমেন্টাল ভ্যালুটাকে মাইনাস করলে দেখবা যে কার ভ্যালুটা তখন কম আসছে। যেটার ভ্যালু কম আসবে অবশ্যই মডিউলাস ভ্যালু নিতে হবে, নিতে হবে কিন্তু, ঠিক আছে? ধরো দেখা গেলো এরকম বললো একটা এক্সপেরিমেন্টের অরিজিনাল ভ্যালু হওয়া উচিত ছিল 15, তোমার যে এক্সপেরিমেন্টাল ভ্যালু একবার এসে 17, একবার এসে 16, তাহলে কোনটা হচ্ছে তোমার অ্যাকিউরেট হয়েছে? অবভিয়াসলি 16, কারণ দেখো 15-র কাছাকাছি রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু কখনো নেগেটিভ ভ্যালু নিবা না, পজিটিভ ভ্যালু নিবা, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেলো অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন। এবার আমাদের চলে আসবে এক্সপেরিমেন্ট করার জন্য, এটাও আমাদের লাগে, সেটাকে বলে অর্ডার। অর্ডার মানে কি? কোনো একটা রাশিকে যদি 0.5 থেকে 5 ইন্টু 10⁻⁷ মানে n এইরকমভাবে যদি লেখা যায় তখনই তার অর্ডারটাকে বলা হয় n। অনেক সময় দেয় এটা কোশ্চেন যে এই সংখ্যাটার অর্ডার বলো, যেমন ধরো তোমাদের বললো 2.5, এর অর্ডার কত? তাহলে দেখো এই যে 2.5, এটা 5-এর মধ্যেই রয়েছে, তাহলে 2.5 ইন্টু 1 লিখতে পারি, মানে 2.5 ইন্টু 10⁻�0 লিখতে পারি, তাহলে এর অর্ডারের ভ্যালু হবে কত? 0। নেক্সট দেখা গেলো তোমাদের বললো 79, বলে এর অর্ডার কত? তাহলে এটাকে আমরা কত লিখতে হবে? দেখো 7.9 লিখলে কিন্তু হবে না, 7.9 লিখলে হবে না, তাহলে 0.79 ইন্টু কত লিখতে হবে? 10² ইন্টু 10², তাহলে এর অর্ডার কত আসবে? এর অর্ডার চলে আসবে আমাদের কাছে 2 চলে আসবে। এরকমভাবে দেখা গেলো বললো 0.25, এর অর্ডার কত? তো 0.25 মানে 2.5 ইন্টু 10⁻⁻1, তাহলে এর অর্ডার কত চলে আসবে? আমাদের কাছে -1 চলে আসবে। তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয় অর্ডার মানে এইটাকে আমাদের সবসময় কী করতে হবে? আমাদেরকে ফলো করতে হবে এইটা, তাহলে তার অর্ডারটা কত আসবে? 10⁻⁻এর মাথায় যেটা থাকবে সেটাকেই বলবো কি তার আমরা অর্ডার। আর কি আসবো? আর আসবো হচ্ছে রাউন্ড অফ। এগুলো সবই কিন্তু তোমাদের পরীক্ষার জন্যই কিন্তু কাজে লাগবে। রাউন্ড অফ মানে হচ্ছে আসন্ন মানের ক্ষেত্রে সব থেকে সোজা নিয়ম, যদি কোনো সংখ্যা দেখা গেলো ধরো 807 লেখা আছে, আমি এটাকে রাউন্ড অফ করতে চাই, ঠিক আছে? 80.7 লেখা আছে, রাউন্ড অফ করতে চাই, তাহলে এটা কত লিখে দেবো? আমরা 81 লিখে দেবো। মানে কোনো সংখ্যার পরে যত দূর অবধি আমি রাউন্ড অফ করতে চাই তার পরের সংখ্যাটা যদি 5-এর থেকে বেশি হয়ে যায় তাহলে অবশ্যই তার আগে কী করতে হবে? আমাদের 1 যোগ করে নিতেই হবে, ঠিক আছে? এটা হয়ে গেল, কিন্তু দেখা গেলো ওটা 5 হয়ে গেল, তাহলে দেখা গেলো 80 কত আসছে? আমি ধরো 80 না দিয়ে লিখি 81.5, এটাকে লিখলাম ধরো 82.5 লিখলাম,
ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে রাউন্ড অফ কী করে করব? এর ক্ষেত্রে রাউন্ড অফের ভ্যালু হবে 82। এর ক্ষেত্রেও রাউন্ড অফের ভ্যালু কত হবে? 82 কিন্তু হবে। মানে 5-এর আগে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে তার সাথে 1 যোগ করতে হবে, 5-এর আগে যদি জোড় সংখ্যা থাকে তাহলে তার সাথে কিছু যোগ করতে হবে। এটা একমাত্র 5-এর জন্যই অ্যাপ্লিকেবল। কার জন্য অ্যাপ্লিকেবল হবে? 5-এর জন্যই অ্যাপ্লিকেবল। এই দুটোই শুধুমাত্র তোমরা ভালো করে মাথায় রাখো। 5-এর থেকে বেশি হলে আগের সংখ্যাটার সাথে তোমাকে 1 যোগ করতেই হবে। আর যদি 5 যদি হয়ে যায় তাহলে আগের সংখ্যাটা দেখতে হবে জোড় না বিজোড়। আগের সংখ্যাটা যদি জোড় হয় তাহলে তোমাকে 1 যোগ করো, আগের সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে আগের সংখ্যাটা যদি জোড় হয় তাহলে তোমরা কিছু করবে না, আর আগের সংখ্যাটা যদি বিজোড় হয়ে যায় তাহলে তোমরা 1 যোগ করে নিও। ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কি আমাদের ফার্স্ট চ্যাপ্টারের টোটাল রিভিশন। ঠিক আছে, আমরা রাফলি এখানে রিভিশন করলাম। এই ডিটেলস কিন্তু তোমাদেরকে সমস্ত পিডিএফ বা ক্লাস নোট আকারে কিন্তু দেওয়াই রয়েছে। এটা জাস্ট তোমাদেরকে মনে করানোর জন্য যে ক্লাসটা তোমরা সব ভুলে গিয়েছো, জাস্ট একটা ছোট্ট সামারাইজ করে আমি এটাকে বলে দিলাম, কিছু কিছু এখানে অঙ্ক করে দিলাম। এবার তোমাদের কাজ হবে কি, এইটার ভিডিওটা দেখার পরে তোমাদের যে ক্লাস নোট বা যেগুলো সব আমার পিডিএফ দেওয়া ছিল সেটাকে ভালো করে পড়বে, দিয়ে বইয়ের যে এমসিকিউ এর সেট সেটা করানোই আছে সেটা আরেকবার একটুখানি চেক আউট করে নিও বা চেক করে নিও। তারপরে হচ্ছে কি তোমাদের যে বেসিক নিউমেরিক্যাল সেট সেটা একটুখানি ভালো করে দেখে নিও। আর এবার তোমাদের করতে হবে কোশ্চেন ব্যাংক সলিউশন। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক তোমাদের সলিউশন কিন্তু নিজেরাই বাড়ি থেকে কিন্তু এবার শুরু করতে হবে। যেগুলো হবে না সেগুলো আমাকে পাঠাবা, সেগুলো আমি তখন করে দেবো। তাহলে আজকের ক্লাসটা এইটুকুনি করলাম। নেক্সট দিনকে আবার আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো সব কিছু।